আপনাকে আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। হয়তো আজকে আপনার সাথে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো শোনার পরে হয়তো অনেক আছে যে আমার আর কখনো খোঁজও নিবে না। বলতেছি আমার 16 বছরের মিডিয়া ক্যারিয়ারের ইতিহাসে দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এপিসোড। আসলে মানুষের জীবনটা যেহেতু কষ্টে। ও মাই গড। পৃথিবীর কোন সিনেমাতে এটা পোট্রে করা সম্ভব? কোন নাটকে এটা পোট্রে করা সম্ভব? আমি জীবনে এত এত মানে স্যাড স্টোরি শুনেছি, এত কষ্টের শুনেছি, আনথিঙ্কেবল আনথিঙ্কেবল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করি ভালো আছেন। সবার জন্য বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি সবচাইতে কাঙ্ক্ষিত একটা এপিসোড, যেটা আমি আজকে করতে যাচ্ছি। যে এপিসোডটি করার জন্য আমার রেডিও ক্যারিয়ারে আমি বহুবার চেষ্টা করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি। সেই রকম একজনকে আজকে আমি আমার অনুষ্ঠানে উপস্থাপন করতে যাচ্ছি, যেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। নামটা একটু জিজ্ঞেস করবো যে প্রথমে কি নাম? বিবি আমেনা। বিবি আমেনা, বয়স কত আপনার? 32। আমার দেশের বাড়ি নোয়াখালী, আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রামে থাকছেন এখন? মোংলাতে আমার বাবা কি করতো? জাহাজে জেডিতে চাকরি করতো, জাহাজে। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনার? 6 ভাই বোনের ভিতরে আমি সবার ছোট। ওকে। ওই বড় বোনের একটা ছেলে আছে, বাড়িতে বেড়াইতে আসছে, তখন বলতেছে যে খালাম্মা পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এখন তো ঘোরাফেরা 3 মাস, চলেন আমার সাথে যে মোংলাতে একটু ঘুরে আসবেন, বেড়াই আসবেন আমাদের বাসা থেকে। তো চলে গেলাম ভাগিনার সাথে। যাওয়ার পরে ওইখানে আসলে আমার বোনের পাশের ঘরে একটা আফা একটা আন্টি থাকে। তো ওই আফার আবার একটা ভাই মানে বিদেশে থাকে, উনি শিপে থাকতো তখনই। তো ওনারাও আমাদের দেশি মানে নোয়াখালী। তো অনেক এত মানে আসা যাওয়ার পরে বন্ধুত্ব মানে এত হয়ে যায়, মানে আমার মাথাতে এত চুল ছিল, ওনার শাশুড়ি উনি আমার মাথার চুল, আমার গায়ের রং, আমার মানে মুখের কাঠিন, মানে এত প্রশংসা করতো সবসময়, মানে এত মায়া করতো ওরা, মানে আমার মানে প্রশংসাতে আপনি প্রেমে পড়ে গেছেন ওনাদের সবার? এত বেশি মায়া পড়ে গেছি। বড় বোনের কাছে একটা প্রস্তাব পাঠায়, মানে আপনার বড় বোনকে বলছে? আমার বড় বোনকে বলতেছে। তো বলে যে আপা আমাদের তো বাবাও নাই মাও নাই, ছোটবেলা থেকে মা হারাইছি, বুদ্ধি হওয়ার পরে বাবাকেও হারাই ফেলছি। আমার ভাইটা অনেক কষ্টে মানুষ হয়েছে, কিন্তু এখন অনেক টাকা ইনকাম করে, কিন্তু আমার ভাইটাকে দেখে শুনে রাখার মতো, কেয়ার করার মতো, মানে একটা জায়গায় রাখার মতো এরকম কেউ নাই। তা আপনার বোনটাকে আসলে আমরা নাসিমা ডাকতো তখন আমাকে, আমার আরেকটা নাম নাসিমা ডাকনাম। তো বলতে যে নাসিমাকে আমরা অনেক পছন্দ করি, যদি আপনি আপনার বাবাকে বলেন তাহলে আমার ভাইটাকে যদি আমার বোনটাকে বিয়ে দেন, আমরা কিছু চাই না, শুধু আমার ভাইয়ের যেন বাবা মা বলে ডাকতে একটা শক্তি পায় আপনার বাবা মাকে, এটাই। কি নাম ছিল ভাইয়ের? আচ্ছা, জন্য পাত্রী খুঁজতেছে এবং সেখানে আপনাকে পছন্দ করছে। হ্যাঁ। তো আমার আপা বলতেছে না, বাড়ি নাই, ঘর নাই, কোনো ঠাই ঠিকানা, টাকা পয়সা ইনকাম করলে কি হয়েছে, একটা বাড়িঘর তো কিছুই করে নাই। তো এখন এগুলোকে আমার ভাইরাও রাজি হবে না, আর আমার বাবাও রাজি হবে না। একদিকে আমার ভাই বোন সবাই, ও সবাই ছোট, আর এত ওরে মানে সবাই এত আদর করে, আসলে আব্বা দিবে কিনা জানি না। তা আসলে একসময় আমার বাবারে ওরা প্রস্তাব পাঠায়, আমার আপাও পাঠায়, আমার আব্বা ডাইরেক্ট না করছে। আসলে পরীক্ষার কিছুদিন হয়েছে, রেজাল্ট বাইরেবে এই টাইমে আবার আমার বোনটা অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে আবার আমরা মোংলায় যাই, আবার ওই বিয়ের উদ্যোগটা উঠে, আবার কথা ওঠে। হ্যাঁ, ওঠার পরে আসলে একদিন এইরকম উঠতে মানে এত ওরা কান্নাকাটি করতেছে, আমি ওই বাসায় যাইলে আমাকে হাতটা ধরে বলে। এখানে মানে আমি আসলে ওদের কথা শোনার পরে আস্তে আস্তে আমিও কেমন জানি একটা দুর্বল। তখন কি আপনি দেখেছেন? তখন না, ছবি দেখেছি। ছবি দেখেছেন? আচ্ছা। তা আবার আমার 2টা মেয়ে আছে, ওরা সবসময় যাইলে মানে মামি মামি বলতো, ওদের মামার ছবি এনে আমাকে দেখাইতো। পরে এক সময় আমাকে বাবা জিজ্ঞেস করছে, বলে যে ভাইয়ের জন্য তোর বিয়ের জন্য বলতেছে, এখন তুই কি বলস? আবার আমার ভাইরাও সবসময় বলতো যে ও আমার ছোট বোন, যদি ওকে কোথাও বিয়ে দেন, ছেলে পছন্দ হয়েছে কিনা, ফ্যামিলি পছন্দ হয়েছে কিনা, কাকে জিজ্ঞেস করবে না, আগে ওকে জিজ্ঞেস করবে। ও এমনিতে একটু মাথা গরম, আবার আমাদের খুব আদরের। তো বাবা আমাকে জিজ্ঞেস করছে, আর আমি বাবাকে বলছি যে বাবা আসলে মানে এখন এই বয়সটা বুঝে নিতে পারতেছি না, কে ভালো হবে কে খারাপ হবে,
তো হয়তো আমার রিজিকে যদি থাকে সুখ হবে। তো এই কথার পরে আমার বাবা বলতেছে আলহামদুলিল্লাহ। মানে বিষয়টা হচ্ছে যে আপনি রাজি, তখনও আপনাকে চেনেন না, সরাসরি দেখা হয়নি আপনার। তো বাবা এর ভিতরে আমরা মানে পরশুদিন চলে যাব, নোয়াখালীতে চলে আসবো, হঠাৎ করে রাত্রে ওই লোকটা চলে আসছে, তো বিদেশ থেকে চলে আসছে হঠাৎ করে। পরে সকালবেলা মেয়েকে দিয়ে ডাকাইছে, বলতেছে যে নাসিমা আন্টি আমার আম্মু আপনাকে একটু ডাকছে। তা আমি ঢুকছি, গেছি পাশাপাশি কত শরীর টরিল অনেক ভালো, মোটামুটি একটা সুন্দর লোক শুয়ে আছে। তা আমি পাশাপাশি একটা ওনাদের ড্রেসিং টেবিলের সামনে বসছি, বসার পরে অনেকক্ষণ মানে ফলো করতেছি, লোকটা অন্যদিকে তাকাই রয়েছে। পরে আমার দিকে দেখি ঘুরে তাকাইছে আর এখন আমি হট করে মানে চিনে ফেলছি ছবি দেখে, চেহারা দেখে, মানে এই লোকটাকে তো ছবি দেখছি অনেকবার। মানে আপনাকে জানানো হয়নি আগে? না, আমিও জানি না। এখন আমি একদম ঘামাচ্ছি, মানে উঠেও চলে যাইতে পারতেছি না, কি বলবো। শুধু একটা কথাই বলতে চাই, একটু ইন্টারাপ্ট করছি, যে আজকের এই গল্পটা কোথা থেকে আপনাদের কোথায় নিয়ে যাবে ইউ ডোন্ট নো, এবং আমি আপনাদের সবার কাছ থেকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার সময় বিনীতভাবে চেয়ে নিচ্ছি। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, বিলিভ মি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। তারপরে ওনার বোনে মানে আমাকে বলে যে নাসিমা, ওই আমার ভাইয়ের কথা যে বলছিলাম, এই আমার ভাই, আল্লাহর কি হুকুম, তুমি তো কালকে চলে যাবা, আজকে তো আমার ভাই চলে আসছে। তারপর আমি হেঁটে চলে আসছি, স্কুল থেকে আমাকে দিয়ে ভালো করে ফলো করে দেখলো, দেখে বোনকে জিজ্ঞেস করতেছে, বলে যে এই ও যে চলে যাচ্ছে, ওর মাথার চুলগুলা কি আলগা চুল? ওর বোনে নাকি বলতেছে না না ভাইয়া, কি যে বলেন এগুলো আলগা চুল, এটা ওর মাথার মানে বাস্তবে চুল। আপনার চুল কি অনেক বড় ছিল? অনেক বড় বলতে কত বড়? মানে হাঁটু, এই হাঁটু ছাড়ে নিচে। এখন ও বিকেল বেলা মানুষ লাগাই দিছে আমার বাবা। আপনার ভালো লেগেছে ওকে? আপনার ভালো লেগেছে? হ্যাঁ, ওরও চেহারা টেয়ারা মাশাআল্লাহ ভালো, সব দিকেই ভালো ছিল। এখন দেখি মানে যেদিন চলে আসবো তার আগের দিন ওই ভাই আমার কাছে একটা চিঠি লিখে পাঠাইছে। ওকে। তাও পাঠাইছে ওনার বোনের শাশুড়ির কাছে। এখানে উনি তো আমাকে দিয়ে গেল, এখন আমি কিভাবে পড়বো দিশ পাচ্ছি না, কোথায় যাব। তারপরে টয়লেটে গেলাম, যে চিঠিটা পড়লাম, পড়ে ওনাকে আমি হ্যাঁ বা না কিছু বলতে পারছি, মানে বলতেছে যে আসলে আমি আমার ভাগিনা ভাগ্নি বোন সবাই তোমার প্রতি মুগ্ধ, ওরা যেমন পছন্দ করছে তেমনটা আমি পছন্দ করেছি। তারপরে জানি না কখন থেকে কিভাবে কি জানি এই দিনে দিনে কথা হয়ে সেই দিন পহেলা মানে বৈশাখ ছিল। বৈশাখের দিন এই আগের দিন রাত্রে কথা হয়েছে, বৈশাখের দিন সকালবেলা আমার গায়ে হলুদ হয়েছে, সন্ধ্যার সময় বিয়ে হয়ে গেছে একই দিনে। ও মানে এমন মানে সিরিয়াস অবস্থা হয়েছে আসলে, মানে জীবনের কোন মুহূর্তটা যে কখন হারিয়েছি আর কখন পাইছি সেটাই বুঝতে পারি। ডোন্ট অ্যাজিউম, ওনার অবস্থা দেখে আপনারা কোনো কিছু কল্পনা করেন না, বিকজ স্টোরি কেবল শুরু। ওকে, এক মুহূর্তের মধ্যে বিয়ে হয়ে গেল, পারিবারিক ভাবেই? পারিবারিক ভাবেই। ওকে, কথা ছিল যে ও আবার তখন ছুটি ছিল কম, ও শিপে থাকে, আবার ও জাহাজে সুপার ক্যান্টার ছিল। আচ্ছা, বাইরে এই সুপার ক্যান্টার কি কাজটা কি তার? মানে একটা জাহাজের, একটা বড় শিপিং জাহাজের ভিতরে যত মাল থাকে ওগুলো সব দেখাশোনা করে, জাহাজের মানে কোনো বাহিরের লোক মানে উঠা নামা করতে গেলে অন্তত ওর পারমিশন লাগবে, ওখান থেকে একটা মাল নামাইতে হইলে পারমিশন লাগবে, এরকম। বেতন ছিল 1.5 লাখের মতো। 2006 সালের পহেলা বৈশাখে ওনার শাদী হলো, বিয়ে হলো আর কি, নতুন জীবন শুরু। তারপর বিয়ে হওয়ার পরে আবার আমার হাজবেন্ড আবার আমি চলে আসছি, গাড়িতে উঠে দিছে, বলছে যে আচ্ছা যাও, আল্লাহ হাফেজ, আমি ইন্ডিয়াতে 1 মাস থাকবো, 1 মাস পরে আসবো। আসার পরে আমি মানে চিটাং একটা কাজ আছে, কাজটা সেরে বাসা বাড়ি নিয়ে চিটাং তোমাকে নিয়ে আসবো। আমাদের বাড়িতে আমার একটা ভাইজির বিয়ে হচ্ছে, তো বাইজিটাকে সাজাচ্ছি, তো হঠাৎ করে কে জানি একটা যে বলতেছে, এই নাসিমা আপা আপনার জামাই আসছে। কি বলে আমার জামাই আসছে? বোন না, খবর না, কিছু না, জামাই করতে কে আসবে? আসার পরে ওকেও দেখে আমার মা ভাবিরা অনেক খুশি। 1 মাসখানেক থাকছি, থাকার পরে হঠাৎ করে দেখি প্রায় সময় আমার হাজবেন্ড মানে ছেলেদের সাথে জুয়া খেলতে চলে যায়, তাস খেলতে চলে যায়। এটা আপনি বুঝতে পারলেন ওই সময়টাতে? মানে চলে গেলে 3 দিন 4 দিন রাত্রে আসে না। এটা কি মানে শিপ থেকে নামার পরে? হ্যাঁ, চট্টগ্রাম আমি যাওয়ার পরে। আচ্ছা, যখন বাসা টাসা নিছি তখন খেলে যে দেখি, জিজ্ঞেস করি, কিন্তু এই যে দেওয়ালটা মানে দেওয়ালের অপর ইচ্ছাটি একটা রুমে বসে খেলে, ওই রুম থেকে এই রুমে আসে না, মানে এগুলো নিয়ে অনেক গ্যাঞ্জাম করি। ওরা এক সময় ও আমাকে একটা মানে বাইরে থেকে, তখন আসলে 100 জনের হাত থেকে 1 জনের হাতে মোবাইল ছিল,
অনেক বছর আগে, 16 বছর আগে। তখন ও আমার জন্য একটা মোবাইল আনছিল, মানে খেলতে যে টাকার জন্য এত পাগল হয়ে গেছে, আমাকে বলে যে মোবাইলটা দেওয়ার জন্য বন্ধক দিবে। তা আমি বলতেছি যে না, দিব না, দিচ্ছি না দেখে মানে তখন ও আমাকে দেওয়ালের সাথে মানে চাপি ধরে এমন জোরে একটা ঘুষা মারছে, আমার নাকের ভিতরে ফাটে গেছে। ফাটে এত রক্ত। পরে আমার ভাই, মা, বাবা যদি এগুলো শুনে তাহলে তো মানে আমাকে নিয়েও যাবে আর দিবেও না। পরে কি করব, পাশের ঘরের আন্টিরা আসি দৌড়ে টোরে মুছে টুছে ডাক্তার আনছে। পরে ও ডাক্তার আনছে, এরকম প্রায় করতো। আবার এর ভিতরে ও মানে 4 মাস 5 মাস থাকার পরে শিপে চলে যায়। শিপে যে 8-9 মাস থাকি প্রায় 20 লাখ, 15 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম টাকা নিয়ে আসে, কিন্তু একটা টাকাও হাতে দেয় না। সব টাকাগুলো এইভাবে জুয়া করে নষ্ট করে ফেলে। তো ওই এক সময় হঠাৎ করে এরকম জাহাজে, চিটাগং জেডিতে একটা জাহাজ আসছে, ওই জাহাজটা স্ক্র্যাপ ছিল, মানে পুরানো জাহাজ। আচ্ছা। ভিয়েতনাম মালিক ছিল জাহাজে। তো ওই ভিয়েতনামের মালিক ওকে অনেক ভালোবাসতো, একসময় এত ভালোবাসতো মানে ও বলতেছি না, আমার বিয়ের 4 বছর লাইফে আমি ওকে যে টাকা দেখছি আপনাকে আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। হয়তো আজকে আপনার সাথে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো শোনার পরে হয়তো অনেক আছে যে আমার আর কখনো খোঁজও নিবে না, হয়তো আমার ছেলেটার সাথে এরকম কেউ মিশবে না, জানতে পারবে যে আমি এই অবস্থায় আছি। কিন্তু আমার কষ্ট লাগে না বলতে, জানলেও কোনো কষ্ট লাগতেছে না। আপনি বলেন, এটা আমার বলাটা মানে ইমার্জেন্সি আমার কাছে মনে হয়েছে। শুধু একটা কথা বলি ওনার এই কথার প্রেক্ষাপটে। দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমার নেটওয়ার্কটা আলহামদুলিল্লাহ ইজ আ বিগ নেটওয়ার্ক। এবং আমি আপনাদেরকে বলি, এই ভদ্রমহিলা আজকে এত বড় নেটওয়ার্কে, আজকের মিডিয়া তো সোশ্যাল মিডিয়ায় সৎসাহস দেখাচ্ছেন তার লাইফের এই গল্পটা, দ্যাট ইজ অ্যাবসোলুটলি সৎসাহস আমি বলবো। কারণ এটা আপনি শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতে পারবেন না। সমস্যা হচ্ছে কি, কোনো একটা সিস্টেমের পরিবর্তন আনতে গেলে সেটাতে আঘাত করতে হয় প্রথমে। আঘাত বলতে আমি যেটা বোঝাচ্ছি, লাইক ধরেন কোনো একটা সিস্টেম যেটাতে মরচে পড়ে গেছে, যেটা একটা রং পারসেপশন নিয়ে গ্রো করতেছে, সেখানে যদি আপনি পরিবর্তন আনতে চান, মানে বস্তুগত জিনিসের পরিবর্তন চোখে দেখা যায়, কিন্তু সোশ্যাল ভ্যালুজ, মোরালিটি, একটা রং পারসেপশন, সেটার পরিবর্তন আনতে গেলে কিন্তু অনেক মানুষকে সেখানে ভিতরে অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়। তো সেই জায়গাটা থেকে যখন প্রথম কেউ স্টেপটা নেয়, ফার্স্ট ম্যান, যে না ঠিক আছে, আই ওয়ান্ট টু স্পিক আউট, আমি আমার কথাগুলো বলতে চাই, সত্যটা প্রকাশ করতে চাই, তখন তাকে অনেক বেশি পরিমাণে কনস্ট্রেইনগুলো ফেস করতে হয়, বাধা ফেস করতে হয়। হয়তো ওনার পরে আরও অনেকেই আসবেন, অত বাধা তাদেরকে ফেস করতে হবে না, বাট যিনি ফার্স্ট শুরু করলেন তাকে অনেক বেশি রক্তচক্ষুর মুখোমুখি হতে হবে। সেই কাজটা উনি করতেছেন আজকে। এটা খুবই ইম্পর্টেন্ট এপিসোড। এবং আমি আমার বারবার একটা কথা বলতেছি, আমার 16 বছরের মিডিয়া ক্যারিয়ারের ইতিহাসে দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এপিসোড, বিকজ এই ব্যাকগ্রাউন্ডের মানুষকে নিয়ে আমার এটাই ফার্স্ট কাজ। তখন আর শিপে যায় না, আপনার সঙ্গে আছে, এবং সময় ফার্স্ট বেবিটা আপনি কনসেপ্ট করেন। শিপে যায়নি, তারপরে শিপের থেকে তখন আমার বেবি কনসেপ্ট হওয়ার পরে 1 বছর মানে বেবিটা হওয়ার 3-4 মাস পরে হঠাৎ করে আবার শিপে চলে যায়। আচ্ছা। 7 মাসের মতোই ছিল, তখন থেকে অনেক টাকা নিয়ে আসছে। আমার চোখে দেখা প্রায় 32 লাখ টাকা না কত তখন নিয়ে আসছে, মানে তখন ওর বেতন অনেক ভালো ছিল। আচ্ছা। পরে এক সময় দেখি কি এরকম না খেয়ে 15 দিন 20 দিন ওই জুয়ার ঘরে পরে থাকে, পরে থাকে, আসে না। তো আমিও ভাঙচুর করি, মায়ের ধর পিটাপিটি, আসলে ঘরের ভিতরে ওইটা ভাঙ্গি। তা আমাকেও মারলে রাগ করে থাকি, 2-3-4 দিন রান্না করি না, খাই না। আপনার বাচ্চার বয়স কত তখন? তখন ছেলের বয়স প্রায় 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা। হঠাৎ করে মানে আমি খেয়াল করলাম যে আমার ছেলেটার বয়স যখন মানে 2, তখনই প্রায় আমার হাজবেন্ড দিনের পর দিন শুকে যাচ্ছে আর কালো হয়ে যাচ্ছে। মানে হঠাৎ করে আমি খেয়াল করতেছি, মানে কালো হয়ে যাচ্ছে আর শুকে যাচ্ছে। তো আমি অনেক সময় বলি, তো একদিন আমাকে বলে কি নাসিম, আমার পেটের থেকে পায়খানার সাথে নাকি অনেক রক্ত যায়। তো একদিন আসলে টয়লেটে বসাকালীন আমাকে ডাক দিছে দেখাবার জন্য। দেখলাম যে মানে টয়লেটে কমট ভরে আছে রক্তে। ও খেলার জন্য মানে কখন একটা ডাক্তারের কাছেও যাইতো না। অনেক জোর করে আমি চট্টগ্রাম সিএসি একটা হাসপাতালে ডাকলাম, স্যার বসে মেডিসিন বিশেষজ্ঞ, অনেক জোর করে নিয়ে গেছি, ওষুধ দিয়েছে। দেওয়ার পরে অনেক দিন পর্যন্ত প্রায় 5-6 মাস
মানে ব্লাড ট্যালাট আর যাইতো না। ঘুমের ঘরে হঠাৎ করে সকালে ঘুমে উঠছে, ওর অ্যালার্জি পুরো মুখ এফেক্ট হয়ে পাশে এই পাশে সব ঠোয়া ফুটে গেছে। হঠাৎ করে বড় বড় ঠুস ফুটে গেছে অ্যালার্জির মতো হয়ে একদম চোখের পাতার উপরে উঠছে। এই দেখি কি ও আস্তে আস্তে আবার শুকায় যাচ্ছে। এই ভাত খাইতে বসেনি, ভাত থুয়ে টয়লেটে চলে যায়, পাতলা পায়খানা হচ্ছে। আর অনাধারে কয়দিন পরে পরে জ্বর, আর খালি মানে সব সময় যাকে দেখবে বলবে যে আমার মাথায় একটু চাপি দাও, আমার একটু মাথাটা চাপাও তো। অনেক এরকম অসুস্থ, ওনাকে বারবার ডাক্তারখানায় নিয়ে ডাক্তারের তেমন টেস্ট দেয় না, দেখে বলে যে জ্বর টর, বলে যে বাত জ্বর হলে এমন হয়। তারপরে পাতলা পায়খানা এরকম কখনো পানির কারণে হয়, খাওয়ার কারণে হয়, এরকম বলে বলে ওষুধ দেয়। তাই ওষুধে আবার দমন ধরে ধরে থাকে, ভালো থাকে। তো আমার বাবাকে দেখতে গেছি, আর বাড়িতে যাওয়ার 7 দিন 5 দিন পরে আমার বাবা মারা গেছে। তখন আমার বাবাকে কবর দিয়ে আসার পরে আমার যেটা আমাকে ডাকে বলতেছে, বলে কি রে বুঝলাম না, আজকে আমার আবার নাম বলে যে আজকে মাটি দিয়ে কবরের থেকে কি হাঁটিয়ে আসতে পারতেছে না, কেমন দুর্বল হয়ে পড়ছে, অসুস্থ হয়ে। মানে হয় না একটা মানুষকে দেখলে কিন্তু বোঝা যায় যে ও অসুস্থ। হ্যাঁ, এর ভিতরে হুট করে ও আবার একটা শিপে চলে গেছে। একটা জাহাজের মালিক ওকে, মানে ওর কথাবার্তা শুনে একটা টাকাও নেই, কোনো কাগজের দরকার হয় না, জাহাজের মালিক ওকে নিয়ে গেছে। কাজে খুব দক্ষ ছিল উনি। হ্যাঁ, নিয়ে গেছে, বলতেছে যে আমাদেরকেও বলে যাইতে পারে না যে আমি শিপে চলে যাচ্ছি। তারপরে ঢাকা পার হওয়ার পরে ও ঢাকা পার হয়ে চলে গেছে। তারপরে আমাদেরকে বলছে যে আমি শিপে চলে আসছি, আল্লাহ বাঁচে আনলে আবার 1 বছর পরে দেখা হবে, নিয়ে ভালো থাকি। আমি ওই মানে একবার যে যেত 1 বছর পরে, 8 মাস পরে, 9 মাস পরে আসতো ওইখানে, মানে 9 মাসে বছর। আচ্ছা আচ্ছা জাহাজে। আচ্ছা। তারপরে ও চলে যাওয়ার কিছুদিন পর থেকে হঠাৎ করে আমার এই ডান পাওটা খালি কামড়ায়, আমারও এমন জ্বর আসে, পেটের ভিতরে ব্যথা করে, পাতলা পায়খানা হয় ঘন ঘন। নানান জায়গায় নানান ডাক্তার দেখাইছি, যখন যে সমস্যা হয় এই সমস্যার ডাক্তার দেখাই যাচ্ছি। এর ভিতরে ও আসছে যে ওর চেহারা বাইয়ে এত অবস্থায় নিয়ে আসছে, মানে ওর আগের রং বলতে শরীরে নাই। আচ্ছা, পুরো নষ্ট হয়ে গেছে। ওকে। পরে আসার পরে একদিন আমি বলতেছি কি হয়েছে তোমার, কি হয়েছে? বলে যে ওইখানে খাওয়া দাওয়াই এমন হয়েছে, তো খাওয়া দাওয়া ঠিক করে খাইলে আবার ঠিক হয়ে যাব। একটা স্বামীর প্রতি কার কতটুকু কেয়ার আমি জানি না, কিন্তু আমি মানে খুব অল্প বয়সে আমার হাজবেন্ডের সাথে আমার সাথে এত ভালো মিশ ছিল, 1000 জুয়া খেলক 1000 টাকা না কেন, কিন্তু আমি কখনো ওকে আমার চোখ থেকে আমার মানে স্বামীর অধিকার, স্বামীকে ভালোবাসে, এগুলা থেকে কখনো মন থেকে দূর করিনি। তো সবসময় নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়েও বলতাম যে কেন ওইরকম হঠাৎ এরকম হয়ে গেছে। দেখি পরিবর্তন হয় না, এবারে আসছে আর যা খাওয়াচ্ছি কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে যাই উনি একটা পায়খানা টেস্ট দিছে, বলে যে 7 দিনের ওষুধ খেয়ে এই টেস্টটা করবে, এই টেস্টটা করার পরে বোঝা যাবে। তো 7 দিনের ওষুধ দিছে, তো 7 দিনের ওষুধ পুরো খাইতে পারে নাই। 3 দিনের ওষুধ খাওয়ার পরে হুট করে ওকে আরেকটা জাহাজ নিয়ে যাচ্ছে। ছেলেকে আমাকে মাথায় হাত দিয়ে মানে বলে যাচ্ছে, বলে যে তোমাদেরকে আল্লাহর উপর ভরসা করে রেখে যাচ্ছি, যদি আমার আজকে হয়ে যায় হয়তো আমি আর বাসায় আসবো না, আর যদি না হয়ে যায় তাহলে কালকে সকালে আসবো। তো কালকে সকালেও চলে গেল, পরের দিনও চলে গেল, আর আসলো না। তাই পরে আর খবরও পাচ্ছি না ও জাহাজে গেল। পরে এক মালিকের আন্ডারে শুনছি, উনি বলতেছে যে ওই আমাদের মালিককে বলছে, বলে তোমার ওয়াইফকে একটু বলে দিয়েন তোফাতে আবার শিপে চলে গেছে, যদি জাহাজ কোনো দেশে যে কিনারে যায় হয়তো ওর সাথে আবার যোগাযোগ করবে। মানে জাহাজে থাকাকালীন যোগাযোগ করতে পারে না। জাহাজ একটা যেমন ইন্ডিয়ায় গেল যোগাযোগ করতে পারতেছে না, ইন্ডিয়া নামলে আবার সিম কার্ড কিনলে যোগাযোগ করবে, যোগাযোগ হয় না। তো চলে গেছে, আর আমরাও আর যোগাযোগ করতে পারি না। এর ভিতরে হঠাৎ করে মানে আমার খুব খারাপ লাগতেছে, 1 মাস পর্যন্ত আমার শুধু মাথা ঘুরাচ্ছে, অস্থির লাগতেছে। এখন হঠাৎ করে এরকম চলে গেছে, 2 মাস হয়ে গেছে। 2 মাস পরে এরকম দিনকে দিন আমার অনেক খারাপ লাগতেছে দেখে একদিন টেস্ট করছি, আর ডাক্তার বলতেছে যে আমার বেবি ফ্যাট। ওকে, মানে আপনি সেকেন্ড বেবিটা কনসিভ করলেন। আচ্ছা, মেয়ে, তখন আমার বেবিটা ফ্যাটে। এখন তো আমার মানে নিজের ভিতরে একটা ভয় চলে আসছে, মানে টেনশন চলে আসছে। আর আমার হাজবেন্ড চলে গেছে,
ও নিজেও জানে না, আর আমিও নিজের থেকে জানি না। আল্লাহ জানে ও কতদিন পরে আসবে, কি না কি মনে করে, মানে এগুলো নিয়ে নিজে একদম একটা অসাধারণ টেনশনে পড়ে গেছে। আর ফোনও করতে পারতেছি না, যোগাযোগও করতে পারতেছি না, বলতে পারতেছি। কিন্তু একটা মেয়ে জানি হয়, এই জন্য আমি মানে চট্টগ্রাম যতগুলো মসজিদ আমার পরিচিত ছিল, প্রত্যেকটা মসজিদে আমি মিলাদ পড়েছি। প্রত্যেকটা মসজিদে আমি দান করতাম, বলতাম যে আল্লাহ তুমি একদিন 11টা মসজিদে আমি একসাথে শুক্রবারে মিলাদ পড়েছি, আল্লাহ আমাকে জানি আবার একটা মেয়ে দেয়। আচ্ছা, মেয়ের শখ ছিল? মানে মেয়ের জন্য এত শখ ছিল, আমার হাজবেন্ডেরও মেয়ের জন্য অনেক শখ ছিল। হঠাৎ করে আমার ফোন বাজতেছে, আর আমার ওই শাশুড়ি বলি আমি ওনাকে, আমার ননদের শাশুড়ি, আমি শাশুড়ি বলি, উনি দৌড়ে গেছেন, যাই বলতেছে যে এই নাসিমা দেখ দেখ দেখ, মনে হয় ফোন করছে, মানে দেশের যে সিমটা, সিমটা দিয়ে, মানে তার মানে উনি ঢাকায় চলে আসছে তখন। এর ভিতরে এই 4 মাসে কিন্তু কখনো ফোন করে নাই 4 মাসে। আমরা তো খুব চিন্তা, কারণ এরকম কখনো করে, মানে 2 মাস পরে হইলেও করে, তারপর আবার ভাবছি হয়তো জাহাজ থাইল্যান্ড চলে গেলে আবার অনেক দিন লাগে। ইউরোপ কান্ট্রিতে ঢুকলে প্রায় 5-6 মাসে কথা বলে না। তারপরে ফোন করছি, আর দৌড়ে এসে ধরে ফোন করছি, আর মানে বলতেছি হ্যালো বলছি, আর বলতেছে যে আমাকে বলে যে নাসিম আমি খুব অসুস্থ। মানে তখন ভাইয়া কি বলবো, ওই কণ্ঠটা মনে হয় কি একটা 5-6 বছরের একটা বাচ্চা কথা বলতেছে, এমন অসুস্থ। তো আমি বলে কি অসুস্থ তুমি? বলতেছে আমি খুব অসুস্থ, বলে ফোনটা কাটিয়ে দিই। মানে ও যে কথা বলবে এই শক্তিটুকু নাই, মাত্র 28 কেজি ওজন তখন, বুঝছেন? শক্তিটা থাকবে কোথায়? কি বলেন? 28 কেজি ওজন মাত্র। আসলে মানুষের জীবনটা যেতে কষ্টে। ও মাই গড। We don't know the reason. শেষ পর্যন্ত দেখেন আপনারা। This is an episode, unthinkable episode. তখন ফোনটা হঠাৎ বন্ধ। কোথা থেকে ফোন দিছে, কি অবস্থা সেটাও জানেন না আপনি? বলছে ঢাকা থেকে। আমি ঢাকায় এসে নামছি। আচ্ছা। তো বলতেছি এখন তো আমরা সবাই ফোন দিচ্ছি, কেউ ফোন রিসিভ করেন, মানে কথা বলার মতো কোনো ওর কাছে নাই। পরে একবার ফোন ধরার পরে বলতেছে কি তুমি তো আসতে পারবা না, বুঝা দিয়ে যাচ্ছি, তুমি এক জায়গায় বসে আমাদেরকে বলো যে আমি এই জায়গায় আসছি, আমি মাইক্রো নিয়ে লোক পাঠাচ্ছি। কি করব, দিশ পাচ্ছি না, এমন জোরে চিকরাই কান্না করতেছি, মামি কান্না করতেছে, ভাগ্নিরাও কান্না করতেছে, ওদেরও তো একটা মামিরও একটা ভাগিনা, ওদের বংশে আর কেউ নয়, আমার হাজবেন্ডের বংশে শুধু একটা ছেলে বলতে আমার কি মেয়ের খবর দিবে, সেখানে হাজবেন্ডের খবর জেনে অবস্থা খারাপ। তো এবারে বলতেছে আচ্ছা তুমি বলে যে না গাড়ি পাঠাইও না, আমি আসতে পারবো, মানে বলতেছে যে অনেক কষ্ট হচ্ছে, স্টানে আসে বসে আছে সবাই, কখন আসি নামবে, পাই না সবাই ফোন দে, কারো ফোন ধরে না। একটা ভাবিয়ে ফোন দিছে, আর ধরে বলতেছে যে ভাবি আমি সৌদিয়া গাড়িতে আছি। 8:30 বাজে নামছে অলংকার, চিটগাং অলংকার। নামার পরে মানে ওদের সামনে গাড়ির থেকে নামছে, কিন্তু কেউ চিনে নাই। ও মানে চিল্লির ভিতরে ওদেরকে ডাকছে করে, মানে শক্তি যতটুকু আছে, কিন্তু কেউ শুনতেছেও না। মানে ওনার সিচুয়েশনটা তাহলে কি, ওনার চেহারা এবং ভয়েস চিন্তা করেন, কিন্তু মাথার ব্রেন একদম ক্লিয়ার। কতক্ষণ পরে ধরেন 9টা 9:30, তখন আমি একটা ফোন আবার কয়েকবার ফোন দিচ্ছি, আর দৌড়ে আমাকে বলতেছে যে হ্যালো নাসিম আমি বিল্ডিং এর নিচে যখন বলছে ভাইয়া আমার মোবাইল টোবাইল ছেড়ে দিয়ে এমন স্পিডে, মানে দোতলা থেকে নিচে গেটের সামনে আসছি, সিএনজিতে ও বসে রয়েছে, আমি সামনে দাঁড়ানো চিনতেছি না। সিএনজি এলাকে বলতেছি যে ভাই আপনি এখানে দাঁড়িয়েছেন কেন, সরেন না। সিএনজি এলাকায় বলে যে আচ্ছা আমার লোক আছে। এখন দেখতেছি ভিতরে থেকে চেষ্টা করতেছে হুকটা খোলার জন্য, কিন্তু টানি শক্তি দিয়ে খুলতে পারতেছে না। কিন্তু মানে ওনার চেহারাটার ভিতরে কোনো ভাষ্য, কোনো নকশা কিছুই নাই, এমন হয়ে আসছে।
এরপরে দরজাটা খুলে আমাকে একটা ব্যাগ দিয়ে বলতেছে, নাসিম আমি আহা, যখন বলছে ভাইয়া আপনাকে যে আমি কি ভাষা দিয়ে বোঝাই বলবো আমি জানি না, আমার কাছে এই ভাষা নেই। যখন শুধু বলতে আমি যে তখন জ্ঞান হারাইছি, এই অজ্ঞান অবস্থায় দেখেই সেন্সলেস হয়ে গেছেন। আমার পুরা রাত চলে গেছে। তারপরের দিন প্রায় 11টার সময় আমার জ্ঞান ফিরে আসছে, আমি আর কোনো জ্ঞান পাইনি। এরপরে সকালে গিয়ে সময় আসছে, সময় ওকে দেখে মরা ঘর যেমন কান্নাকাটি, সময় এমন কান্নাকাটি। তখনও কেউ জানে না যে আসলে ওর কি হয়েছে, কিচ্ছু তখনও বুঝতে পারতেছি না কি যে ওর হয়েছে। এখন দেখি কি পুরা মানে বন জঙ্গল একটা মানুষ থাকলে যেমন বানরের মতো চেহারা ছবি হয়ে যায়, ফুল এরকম চেহারা হয়ে গেছে ওর। যে দেখি সেই ভয় পায়, মানে ওকে দেখে যে জীবনে নামাজ পড়ে না সে অন্তত নামাজে চলে গেছে। ক্যান ইউ ফিল দ্য সিচুয়েশন? স্টোরি এখনো আমরা ভিতরে যাইনি। এই স্টোরি আপনাকে জীবনে আজকে অন্য একটা উপলব্ধি করাবে। আমি শুধু এতটুকুই বলতে পারি, যারা আমার অনুষ্ঠান দেখেন একটা সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, একটা সেকেন্ডের জন্য না। ইফ ইউ ওয়ান্ট টু লিভ সেফ লাইফ দেন ইউ হ্যাভ টু নো ইট। এবং এখন পর্যন্ত আপনি যতটুকু জেনেছেন এই পার্টিকুলার বিষয় নিয়ে, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, তাতে আমি আমার জ্ঞানত বলতে পারি আজকের এপিসোড থেকে আপনি অনেক বেশি জানবেন, অনেক বেশি জানবেন। এবং স্পেশালি আমি থ্যাঙ্কস জানাই UNAIDSকে যে এইরকম একটা এপিসোড, যেটা আমার জীবনের কাঙ্ক্ষিত জায়গা ছিল, আমি বলবো যে আমি একটা জিনিস করতে চাই যেটা আমি করে উঠতে পারি নাই, তারা আমাকে করার সুযোগ দিয়েছে। এবং আমি আপনাদেরকে আরও একবার বলতে চাই, লাইভ, এই অনুষ্ঠানটার নাম হচ্ছে লাইভ, এবং দিস এপিসোড ইজ প্রেজেন্টেড বাই UNAIDS ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য নেটওয়ার্ক অফ PLHIV NOP+। এরপরে নিয়ে গেছি ডাক্তারখানায় ওর অবস্থা দেখে ডাক্তারখানা ওকে ভর্তি নেয় না। এর ভিতরে ডাক্তার বলছে যে ওকে রক্ত দিতে হবে। রক্ত দিতে 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 যখন ওর রক্তের কোষগুলা উৎপাদন হবে তখন আপন ইচ্ছাই ওর শরীরটা ঠিক হয়ে যাবে। এই কথা যখন বলছি, মানে আমাদের এলাকা থেকে ডেইলি 20 জন 25 জন 15 জন চলে আসে রক্ত দিতে। এই রক্তটা ওকে দিচ্ছে, আমি দাঁড়ায় রয়েছি, ওর থেকে রক্ত নিয়ে ওকে দিচ্ছে, তো শরীর দিয়ে রক্ত ঢুকতেছে, পায়খানা রাস্তা দিয়ে ব্লাড গুলো বের হয়ে যাচ্ছে, ডাইরেক্ট বের হয়ে যাচ্ছে, একদিক দিয়ে ঢুকতেছে আরেক দিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমার জীবন লাইফ এই 35-33 বছর বয়স হয়ে গেছে, আমি কখনো এরকম দৃশ্য আমার জীবনে আমি দেখিনি, কখনো দেখিনি, মনেও হয় না যে আর কেউ দেখছে কিনা, তাও আমার মানে ধারণাই নাই। তখন পেটে বাচ্চা, এই পেটে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমার বাচ্চার বয়স তখন আমি প্রেগনেন্ট 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়ছি। ওই ডাক্তার নিজেও মানে আমাদেরকে নিয়ে একটা চিন্তায় পড়ে গেছে, এতগুলো টাকা যাচ্ছে, রুগী তো ভালো হচ্ছে না, উনি অনেকটা, কিন্তু এই ফাঁকে ফাঁকে ওনার সঙ্গতে এত ঘা হয়ে গেছে, মানে ঘা এমন হওয়া হয়েছে, মানে সঙ্গ পুরো ফেটে 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 রক্ত যায়, বুঝছেন। কিন্তু গায়ের ভিতরে শুকায় সব হাড্ডি হয়ে কালির মতো হয়ে গেছে, কোথায় কোনো ঘা নাই, শুধু ওই পার্টিকুলার জায়গাটাতে, ওই জায়গাটায় ঘা, আর এই ঠোঁটগুলা আর এই নাকের উপরটা বেশি ঘা। তো এখন ঘাটা তো সবাই আদর করে, কিন্তু ঘা পায়খানা পেশাব এগুলোর আদর তো আর কেউ করে না, এগুলো তো আমার করতে হয়। স্যারের আন্ডারে অন্য একটা ডাক্তার আসছে আমার হাজবেন্ডকে দেখার জন্য, ওই ডাক্তারটা শুধু আসি এক নজর দেখছে, দেখি কিন্তু উনি ওনার রিপোর্ট সব দেখছে, দেখার পরে উনি নিজেই মানে বুঝতে পারছে যে মানে এই ধরনের কিছু ওনার হইতে পারে, বুঝছেন। কিন্তু ও টেস্ট করে নাই, ডাক্তার, উনি শুধু স্কিনটা দেখেই বুঝতে পারছে। তারপরে উনি এখানে আমাদের চিটাগাং একটা আশার আলো সোসাইটি একটা জায়গা ছিল, ওইখানে নামে একটা লোক আছে, যে ভাইকে ফোন করার সাথে সাথে তখন তো মানে এত গুরুত্ব ছিল আশার আলো, বুঝছেন, মানে একটা অসুস্থ জীবন, মানে পাতলা পায়খানা হচ্ছে, জ্বর হচ্ছে, এরকম কিছু পাইলে ওরা চলে যাইতো ওইখানে টেস্ট করার জন্য, রক্ত নিয়ে আসতো টেস্ট করতে। কত সালের গল্প এটা? এটা হচ্ছে 2012 একদম পহেলা জানুয়ারি ফেব্রুয়ারিতে। তো উনি আসার পর সাথে সাথে বলছে যে আমরা আপনাদের রোগীকে একটা টেস্ট করব। কি টেস্ট করবো এটা বলে নাই, বা না বলার পরে ওনারা আসি আমার ওই হাজবেন্ডের এই বুকের মাছ থেকে সিরিজ ঢুকাইয়ে পানি নিছে, মানে পানি নিছে এক সিরিজ। তখন 3 ঘন্টা পরে ওরা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাইয়া আপনারা একটু আমাদের অফিসে আসেন, আপনাদের যে মানে এখানে নিজস্ব মানুষ আছেন এরকম একজন আসেন। তো আমার মামতো দেবর গেছে, আমার ভাই গেছে, যাওয়ার পরে আমার মামতো দেবরকে আর আমার ভাইকে
ওই ভাই বলছে যে আপনার ভাই HIV পজিটিভ। তো HIV পজিটিভ বলছে, ওরা বুঝে নাই প্রথমত। পরে বলছে যে বুঝি নাই, পরে বুঝি না বলছে আমার ভাইয়াকে বুঝে বলতে আপনার বোনের জামাই HIV রোগ হয়েছে, এইডস রোগ হয়েছে। এইডস রোগ হয়েছে, হ্যাঁ এটা বলছে। এইটা বলার পরে তো তখন তো মানে এইডস রোগ কাগজে দেখছে, পত্রিকাতে দেখছে, এই রোগ হলে এরকম হয়, এই রোগ হলে, তখন তো অনেক মারাত্মক ছিল। এখন আমার ভাই ওইখানে একদম অসুস্থ হয়ে পড়ছে, আমার ভাই জ্ঞান হারায় ফেলছে। তারপরে আমার ভাই, আপনি তখনও জানেন না? না। তারপরে আমার ভাই পরে ওরা মাথায় পানি টানি দেওয়ার পরে আমার ভাইকে বলছে যে আপনারা শক্ত হন, আপনারা যদি শক্ত না হন তাহলে কিভাবে হবে, রুগী তো আরো মারা যাবে। আপনার তখন বেবি কয় মাস? তখন আমার বেবি 4 মাস শেষ, 5 মাস প্রায় শেষ পর্যায়ে, 5 মাসও শেষ। এত কান্নাকাটি যদি আপনি করেন, আপনার ওর ফ্যামিলিকে আগে বাঁচাইতে হবে। আপনার বোন গর্ভবতী দেখে আসছি আমি, তারপরে আপনি অবশ্যই এই মুহূর্তে আপনার বোনকে আগে নিয়ে টেস্ট করেন, বোনকেও, বোনের ছেলেকেও। যেহেতু আমার ছেলে তখন মাত্র 4 বছর বয়স, ছেলে তখন নিয়ে আসতে বলছে। এখন আমার ওই দেবরটা আমাকে বলতেছে আর কি, আমার দেবরের নাম। এই যে কেন বললো যে বোনের ছেলেকে টেস্ট করতে হবে, ছেলের বয়সটা 4 বছর, তাকেও টেস্ট করতে হবে, কেন বলেছে বলি, আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে ডক্টররা ধারণা করছে উনি যদি অনেক আগে HIV পজিটিভ হয়ে থাকে তাহলে এমনও হতে পারে ওনার ছেলের শরীরে আছে, যদি অনেক আগে হয়ে থাকে। সেই কারণে উনি বলতেছে যে ওনার ছেলেকেও টেস্ট করাতে হবে, কারণ এটা তো আসলে ফ্লুইড ট্রান্সমিটেড ডিজিজ। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে। হ্যাঁ, তারপর তো আমার ছেলেকে আর আমাকে নিয়ে আনছে আর মানে বলে না যে কেন আনছে, তো আনছে আর আমি ওইখানে ঢুকছি আর দেখতেছি মানে ওদের ওইখানে সব লেখা আছে, লেখাগুলো পড়তেছি, পড়ে অনেকগুলা দেখছি। দেখার পরে মানে আমার মানে নিজের ভিতরে ধারণা আসছে। আপনি নিজেকে আগে এইডস সম্পর্কে জানতেন? না, HIV নাম শুনেছেন? এর আগে কখনোই শুনেন নাই? শুনছি এমনি মারাত্মক একটা ভাইরাস, HIV, মানুষ মারা যায়। আচ্ছা, আমার কেন টেস্ট লাগবে, আমার কি টেস্ট লাগবে, আমি কি অসুস্থ নাকি? তা আমি গেলার পরে ছেলেরও ব্লাড নেয়, আমারও ব্লাড নেয়। নেওয়ার পরে ওরা আমাদেরকে আবার মেডিকেল আমরা চলে আসার পরে মাগরিব মানে ঘনায় আসবে 5টার দিকে, ওই সময় আবার আমাদের রেজাল্টটা আসছে। আসার পরে ওই আমার দেবর ফোন করে বলতেছে যে আপনার ভাবি পজিটিভ, কিন্তু ছেলেটা নেগেটিভ। যখন বলছে যে ভাবি পজিটিভ, তখন আমার ওই দেবরটাও আমার কাছে থাকতো। ও একটা কাপড়ের কারখানায় চাকরি করতো, অল্প টাকা বেতন পাইতে দেখে ঢাকা থেকে আমি নিয়ে আমার কাছে রাখছি। তখন ও আমার ভাইদের চেয়েও বেশি কান্না করতেছে, মানে আমি পজিটিভ এটা কেমনে ও বলবে, ও নিজের থেকে বুঝে নিতে পারতেছে না। পরে মেডিকেলে আমার ননদ বসা, আমার ভাই বসা, আমার বড় বোন আসছে, বড় বোন বসা, সবাই বসা, ওখানে আসছে। কিন্তু আসার আগেই মেডিকেলে খবর চলে আসছে যে আমার হাজবেন্ড আমি দুইজনই পজিটিভ। যখন এই কথা বলছে সাথে সাথে ওখানে আয়া ডাক্তার নার্স সব আসা বন্ধ, কেউ আসে না। এখন আমাদেরকে রুম থেকেও বাইরে কোনো দিকে হাঁটতে দেয় না, কোনো কথা ছাড়া। আমি সিটের উপরে অসুস্থ, সারাদিন এদিক এদিক ধরে, সকাল হলে হাসপাতালে আসি, আবার বাসায় যাই, ওর বাসা থেকে রান্না করে ওদের জন্য নিয়ে আবার আসি। Can you feel the situation? Husband, he is fighting with death. বাচ্চা একটা আসতেছে পেটে, তাকে তো দুনিয়াতে না আসা পর্যন্ত টেস্ট করা যাবে না, নাম্বার 1। নিজে সে পজিটিভ হয়ে গেছে, এবং একটা গুড নিউজের মধ্যে সেটা হচ্ছে ছোট বাচ্চাটা যেটা আছে 4 বছর বয়স, সে পজিটিভ না। এই অবস্থায় বাংলাদেশের সামাজিকতা সবকিছু মাথায় রেখে একটা মানুষের অবস্থাটা কি হতে পারে, মানসিক অবস্থা? স্টোরিটা এতক্ষণ পরে শুরু হলো, অ্যাকচুয়ালি এতক্ষণ আপনারা শুনলেন, শোনার পরে আজকে আমি বলবো যে স্টোরিটা এখন শুরু হইলো। বলেন তারপরে ও আসিয়া বলতেছে আমার ভাইয়াকে, বলে যে এই ভাইয়ার যে সমস্যা, ওই সমস্যাটা ভাবিরও। তা এখন আমার ননদ বসা ছিল, তো ঠাস করে উঠে দাঁড়াইছে, দেখি যে বলতেছে যে এই কি সমস্যা। এখন আমার ননদকে বলতেছে এই ওর দেবর, ওইটা ওর আপন দেবর, আমার মামা তো দেবর। তো
তো বলতেছে যে ভাবি ভাইও HIV আক্রান্ত, ভাবিও HIV আক্রান্ত। বলার সাথে সাথে আমার ননদ দাঁড়ানো ছিল, তো দাঁড়ানো অবস্থায় মাথা ঘুরে পড়ছে, একদম এত অজ্ঞান হয়েছে, ওর নাকে মুখে দিয়ে ব্লাড পর্যন্ত শুরু হয়ে গেছে। পরে আমার ননদকে এক বেডে স্যালাইন দিছে, আরেক বেডে আমার বড় ভাইকে স্যালাইন দিছে। আর আমি তো মানে শক্ত কি আর নরমও কি, একেবারে এমন অবস্থায় আছি। এখন কি বাইরের দিকে তাকাবো, না ননদের দিকে তাকাবো, না স্বামীর দিকে তাকাবো, না নিজের কথা চিন্তা করব। এখন তো আমি একদম আর কোনো দিশ পাইতেছি না। এখন আমার হাজবেন্ডও কান্না করতেছে, অনেক কান্না করতেছে। আমরা তো সবাই ওইখানে মনে হয় যে রুগী মারাই গেছে, কিন্তু হাসপাতালের একটা কাকপক্ষী কেউ আমাদেরকে একটু হুক্কা দিয়েও জিজ্ঞেস করতেছে না যে কি হয়েছে এদের। মানে ভয় পাচ্ছে সবাই। হ্যাঁ, শুধু মানে এই স্ট্রোক হয়েছে এটা শুনেই সবাই আতঙ্কিত। বিকজ আমরা জানি না বিষয়টা নিয়ে, বিকজ আমাদের প্রপারলি নলেজ নাই। আপনি আপনার হাজবেন্ডকে ওই মুহূর্তে জিজ্ঞেস করেন নাই যে তুমি কি করছো, কার সাথে বা কি কারণে? জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করার মতো তখন কোনো কিছু না। এখন ও নিজে তো, এখন যখন ও শুনছে যে ওর তো হয়েই গেছে, এখন নিজের কথা তো নিজে হয়েছে যে না, ভরসা পাচ্ছে না যে আমি তো মরেই গেছি। আর এখন যখন শুনছে যে আমার হয়ে গেছে, তখন ও তো মানে আর নিজেকে মানে কি করবে নিজেই বুঝতে পারতেছে না। কি ও নিজের পেটে ছুরি ঢুকে দিবে, না নিজে কি গলা নিজে টিপে মেরে নিজের জান শেষ করবে। মানে ও অনেক আত্মহারা হয়ে গেছে। তারপর রাত্রেও ঘুমের ঘরে 2-3 বার উঠে নিজে নিজে ছুরি দিয়ে আত্মহত্যা করতে যায়। মানে এরকম টেনশনে ও যে করতেছে। পরে আমাদেরকে পরের দিন রাত্রেই আমাদেরকে সিটের থেকে নামাই দিছে। নামাই দেওয়ার পরে কোনো রকমে বাসায় গেছে, কিন্তু বাসায় ওর বড় বোন ছিল, আমার ভাগিনারা ছিল। যখন শুনছে যে আমাদের এই রোগ হয়েছে, আমরা বাসায় আসার আগে আমার ননদ টনদ সব চলে গেছে। আমরা বাসায় এসে কাউকে লাগ পাই, কিন্তু কষ্টের দিনে খালি বড় ভাইটি ছাড়া আর কেউ ছিল, সবাই চলে গেছে। আমরা বাসায় যাওয়ার আগে সবাই চলে গেছে, শুধু ননদটা ছিল আর আমার বড় ভাইটা ছিল। আর সবাই মামি শাশুড়ি বাগনি সবাই চলে গেছে। এখন সবাইকে বুঝাইলাম যে ওর ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। মানে গোপন করলেন? বললাম যে ব্লাড ক্যান্সার হয়েছে, ওর শরীরে কোনো রক্ত নাই, ডাক্তার বলছে ওকে ইন্ডিয়ায় নিয়ে যেতে। পরে আসার আলোতে আবার 3-4 দিন পরে আমরা নিজেরা গোপন ভাবে আসছি। ওরা আমাদেরকে কাউন্সিলার করতেছে, মেন্টালি কাউন্সিল করা, স্ট্রং করা। পরে ওকে জিজ্ঞেস করছে ও বিদেশে কত বছর ছিল, কোন দেশে ছিল, কত বছর ছিল। এখন মানুষ বুঝেন না যে যত বড়ই দোষী হোক, সে কি কখনো স্বীকার করে আমি দোষ করছি? ও স্বীকার করেনি, কখনো করেনি, বলতেছেন আর কি। এখন আপনি ইয়ং বয়সে কোথায় কি করছেন না করছেন, এখন কি সহজে এটা কেউ বলে না, বুঝে নেয়। ওনাদের তো ওইগুলো করতে করতে ওনারা বুঝে গেছে যে এটা হয়েছে। তো ব্যক্তিগত ভাবে ওকে কাউন্সিলর করছে, ব্যক্তিগত ভাবে আমাকে। পরে কি লাস্টে জানা গেছে মানে উনি কি স্বীকার করছিল? এই আর কি পরে বুঝতেছি, শুনছি। আপনার কাছে কখনো বলেছে? না, ও নিজের মুখে বলে, কিন্তু ওর অনেক বন্ধু বান্ধবের কাছে শুনছি ও অনেক সময় অনেক জায়গায় ছিল। তারপরে চায়নাতে অনেক বছর ছিল, চায়নার একটা মেয়ে, থাইল্যান্ডে একটা মেয়ে ওর সাথে বিয়ে করার জন্য ওকে একদম থাইল্যান্ড থেকে বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে ঢাকা থেকে আবার মোংলা পর্যন্ত যে থাইল্যান্ডে মেয়ে অনেক এগুলো থেকে শুনছে, বোঝা যায় আর কি, বুঝছি। আপনার কোনো ঘৃণা হতো না ওর প্রতি? এর জন্য আমি কখনো আমার হাজবেন্ডকে অন্য মানে দূরে সরে দেখবো না, এরকম কিছু কখনো ভাবিনি। কখনো আমার মন থেকে ওর প্রতি রেসপেক্ট ছিল, ভালোবাসা ছিল। আমাকে আপনার আগে এরকম বিদেশ থেকে ডাক্তারেরা, আমার মনোবিজ্ঞানের ডাক্তার সবাই একই প্রশ্ন করছে, আপনার ওকে ঘৃণা করতে মন চায়নি। আমি বলছি কেন ঘৃণা করতে পারে? মানুষ জীবনে অনেক কিছু করে, কে দোষী কে ভালো, কে কিভাবে হয়েছে, এটা আমি তো ওকে দোষারোপ করে বলতে পারি হয়তো কোনো কিছুর মাধ্যমে, বা কেন হয়তো তো মাথা খারাপ হয়েছে, তখনও তো হইতে পারে। কতজনের ইঞ্জেকশন দিয়ে কতজনকে গারদখানায় করে হইতে পারে। এখন কত সময় কত কিছু। আর আমি তো ওকে ডাইরেক্টলি আমি আমার ভাগ্যকে মানে নিছি, বলতেছি যে একটি প্রশ্ন দিছে যে ওর জীবন রেখার ভিতরে যখন জন্ম লঙ্ঘনেও আসছে তখন লেখা ছিল ওর জীবনে এগুলো হবে, আর আমার জীবনে এত কিছু হবে, এটা হাসছে। আমি এটাই সবাইকে, আসলে আমাকে মনোবিজ্ঞানের অনেক ডাক্তারে প্রশ্ন করছে যখন আমি IDS-এ ভর্তি ছিল। তারপরে তো আমার হাজবেন্ডকে নিয়ে আমি চিটাগাং থেকে কেউ আসবে না নিয়ে
শুধু একটা ঢাকা। তখন ওরা সিদ্ধান্ত করছে যে রুগীটাকে ঢাকায় নিতে হবে, ঢাকা সেনানিবাস নিয়ে আগে CT4 করতে হবে, দেখতে হবে ওর শরীরে মানে ভাইরাস নাকি এই পর্যায়ে চলে গেছে, এটা দেখতে হবে, তারপরে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব। মানুষ মৃত্যুর আগে যে সাফা কতম টতম ফরাই সব ফরাই ফেলছি, ওর জন্য দাফনের কাপড়ও কিনে করে রেখে দিছি। মানে 2 মাসের ভিতরে ও বাসায় এসে এত খারাপ অবস্থা ছিল, সব রান একদম মানে এক কথায় কি পচে গেছে, একদম পচে গেছে। তারপরে এই রাত্রে ওকে একটা জাঙ্গিয়া ফ্যান ফরায়, অনেক টিস্যু দিয়ে ভিতরে ভাঁজ টাস করে এই ডাক্তারখানায় প্রেগনেন্ট অবস্থায়, তখন আমার প্রায় 6 মাস চলতেছে এরকম করতে করতে। পরে ডাক্তার দূরের থেকে দেখা দিয়েছে, আমি ড্রেসিং করছি, তারপরে ডাক্তারে ব্যান্ডেজ টেন্ডেজ করছে, করার পরে দুপুরবেলা 11টার সময় সেনানিবাস নিয়ে ওকে সব জানতো যে আমার জন্য, ও সব দেখতেছে, সব ও জানতো যে আমার জন্য মৃত্যু কাফনের কাপড় কেনা হয়েছে, সব জানতো, সব এগুলো নিয়ে কথা বলতো আপনার সাথে? হ্যাঁ, 11টা একদিন 11টা হুজুর দিয়ে করে ছাপা কতম পড়াইছি, আর একদিন মানুষ মরে যাওয়ার আগে একটা খন্দম পড়ায়, ওটাও পড়াইছি। ও শোয়া চোখের উপরে রাখি, নিচে আমাদের বিছানা করে পড়াইছি, মানে সম্পূর্ণ সবকিছু কমপ্লিট। ও মরে যাবে, ওর মনের ধারণা হয়ে গেছে। ও বলছে যে আমি যদি মরে যাই আমাদের দেশে নিয়ে মাটি দিও না, আমি যদি মরে যাই তোমার বাবার পাশে যেয়ে মাটি দিও, আমার শ্বশুরের পাশে আমাকে মাটি দিও, যেন ওই দেশে তো তুমি থাকবে, আমার ছেলে থাকবে, আর আমি মরে গেলে তো তুমি কোনোদিন আমাদের দেশে যাবে না। ডাক্তার বলছে যে ওর ভাইরাস হয়, ভাইরাসের চেয়েও একদম এই যাই শেষ পর্যায়ে চলে গেছে, যদি হয়াত থাকে অনেকে পেস করে উঠে, আর যদি না থাকে এই পর্যন্ত যাই কয়দিন থাকে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ওনারটা ডায়াগনোস হয়েছে অনেক পরে, রোগ নির্ণয় যেটাকে বলে। আমি যেটা বুঝতে পারছি যে ওনার রোগ নির্ণয় প্রক্রিয়াটা অনেক ডিলে হয়ে গেছে, উনি বুঝতে পারেননি আসলে এটা ওনার শরীরের HIV পজিটিভ, যেটা যদি অনেক আগে যদি নির্ণয় করা সম্ভব হতো তাহলে ট্রিটমেন্ট করেই এটাকে মানে নর্মাল লাইফ লিড করার জায়গাটা নিয়ে আসা যেত। কেন এই কথাটা বলছি, আপনারা জাস্ট ওনার দিকে একটু ফোকাস করেন যে আপনি কত সালে পজিটিভ হলেন? 2012 সালে পজিটিভ, এবং আজকে হচ্ছে 2021 সাল। ওনাকে দেখে মনে হয় যে উনি অসুস্থ? শুধু ওনাকে না, আমি আরো বেশ কিছু এক্সাম্পল আপনাদের জন্য আনবো, সেটাও আমি একটু সাসপেন্সের জায়গায় রাখতে চাই। তাহলে আমি কি ফোকাস করতে চাচ্ছি এই অনুষ্ঠানে, দ্যাট উইল বি দ্য বিগ কোশ্চেন। সেটার জন্য আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, তারপরে ওকে ঢাকা IDS এ ভর্তি করলাম। ভর্তি করার পরে ও 10-12 দিন ভর্তি থাকার পরে মোটামুটি আল্লাহর রহমতে অনেকটা ভালো, খাইতে পারে, এখন অনেক খাইতে পারে। 6 মাস পরেই গেছে। এখন আমাকে ওষুধ তাড়াতাড়ি দিতে হবে, না হলে আমার বাচ্চাকে এফেক্ট করতে পারে। তারপরে যে আমাকে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে আমাকে ওষুধটা স্টার্ট করছে, আমার হাজবেন্ডটাকে আগেই স্টার্ট করছে। তারপরে যে ওষুধ স্টার্ট করছি 26 তারিখে রাত্রে ওষুধ খাইছি, 27 তারিখে সকালে ওষুধটা খাই, 9টা বাজে ওষুধটা খাইছি। 11টার সময় আমার গায়ে ছোট 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 ঠোয়া পড়তেছে, ছোট ছোট হয়ে, আর চোখগুলোর দোনোটা লাল হয়ে যাচ্ছে। তারপরে আমাকে ওরা আগেই বলছে যে ওষুধটা গরম, আপনি খাইলে রেস্টে থাকবেন, দুধ ডিম টিম থাকবেন। আবার আমার ননদকে বলছে আপনার ভাবির দিকে বেশি করে রাত্রে খেয়াল রাখবেন, আর আমরা তো আসি। বেবি তখনও পেটে? 7 মাস শেষ হয়ে 8 মাসে পড়ছে। তখন হঠাৎ করে দেখতেছি আমার সমস্ত মুখের ভিতরে যে মানে পক্স হয় না, এরকম পক্সের মতো উঠতেছে, যে মানে এমন ভাবে উঠতেছে একটা লোমের গোড়া পর্যন্ত খালি নাই। দোনো চোখটাই প্রথম নষ্ট হয়ে গেছে, দোনোটা চোখ নষ্ট হয়ে গেছে। আপনি কি চোখ নষ্ট বলতে? মানে চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে, চোখের লেন্স মনি সব নষ্ট হয়ে গেছে। এগুলো পরে ঠিক করলো কিভাবে? এগুলা ভাইয়া এগুলা বলতে গেলে তো মানে অনেক দিক। আপনি কি মানে তখন চোখে দেখতেছিলেন না? না, আমি 1 বছর আমার চোখের এই দোনো পাতা জয়েন করা ছিল, 1 বছর। তারপরে ঠোয়া ফুটতে 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 এমন অবস্থা হয়েছে, দুপুরে যখন মানে মেক্সি পরা ছিলাম, তো তখন হওয়ার পরে আমার ফট করে ওই 7-8 মাসের পেটটা একদম স্লিপ হয়ে এতটুকু হয়ে এই পাশে চলে আসে, এখানে এই ঢাকের পাশে চলে আসছে। আসার পরে এইখানে এই বুকের ঠোয়াগুলো সবগুলো মিলে একটা পানি নিয়ে মনে হয় 6-7 কেজির পানির একটা থৈলা এইখানে পড়ে আছে, মানে ওষুধের সাইড ইফেক্ট। এমন হয়ে গেছে। তারপরে এইটা দেখে, এই পানিগুলা দেখে তো গালের এখানে এত বড় একটা, এখানে এত বড় একটা, গায়ের এখানে এত বড়, এগুলো দেখে ডাক্তারেরা সব হাসপাতালের সব ডাক্তার নার্স সব আমার
ফেললে ঠেলা যাচ্ছে না। এরপরে এরা এমএল এর মাধ্যমে অনেক ডাক্তারখানায় বলছে, অনেক ডাক্তারখানার বড় বড় রুগী, ইবনে সিনা, ফিজি, তারপরে বড় বড় ডাক্তার, সরওয়ার্দির ডাক্তার, অনেক ডাক্তারেরা চলে আসছে আমাকে দেখতে আসি, আমাকে দেখে সবাই বুকে হাত দিয়ে ডাইরেক্ট দাঁড়ায় থাকে, কিছু বলে না। লাস্টে আমেরিকার একটা ডাক্তার আমাদের পিজি হাসপাতালে, নাকি উনি সবচেয়ে বড় ডাক্তার, উনিকে ফোন করছে। করার পরে উনি আসার পরে উনি আমার এই সাথে একটা ইনজেকশন করে আমার এই বাহুটা পুরো অবশ করে ফেলছে, করে বাহু থেকে 2 টুকরা মাংস নিয়ে গেছে কেটে। আমি দেখতেছি কাটতেছি, কিন্তু আমার এত কিছু হয়েছে যেন আমি অনেক শক্ত, মানসিকভাবে অনেক শক্ত ছিলেন। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে যে 72 ঘন্টা পরে রেজাল্ট দিবে। পরে বিকালে মাগরিবের পরে ডাক্তারের স্লাইন দিয়ে শোয়াই রাখছে, শোয়া অবস্থায় আমার 20টা নখ কাঁচা ওখানে উঠে গেছে। মানে হাতের নখ? হ্যাঁ, হাতের এই নখগুলা কাঁচা সব উঠে যাচ্ছে, উঠে পড়েই গেছে সবগুলা। যখন আপনার নখ দেখি এরকম করেন তো। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ এখন তো অনেক রিকভারি হয়েছে। আপনারা ওনার সিচুয়েশনটা দেখেন, কি অবস্থায় ছিল, এখন কোন অবস্থায় বসে আছে। সো দিস ইজ আ ভেরি পজিটিভ সাইন। একটা হচ্ছে যে এভাবে চিন্তা করেন না যে এইচআইভি ইনফেক্টেড হয়ে যাওয়া মানেই হচ্ছে একটা মানুষ শেষ হয়ে গেল, তাহলে কিন্তু ওনার আজকে এখানে বসে থাকার কথা না। এটা কত সালের গল্প বলতেছেন আপনি? 2012। 9 বছর পরে উনি এখানে বসে আছে, এবং আরো কিছু মিরাকল না, এটা সায়েন্স আমি বলবো। শোনেন আপনারা, পুরো বাচ্চাটা কিন্তু এখনো আসেনি দুনিয়াতে, এই সময়ের গল্প উনি বলতেছে। তারপর আমার এই নখগুলা পড়ে গেছে, যখন দেখছি 14টা নখ একসাথে পড়ে গেছে, বিছনা থেকে ডাক্তারে নিচ্ছে, তখন আমি একদম জ্ঞান হারাই ফেলছি। আমার আর মনটা আর দুর্বলতা ধরে রাখতে পারতেছি না। তখন আমি জীবনে বাঁচার সেই আশাটা ছেড়ে দিছি, যে বোধহয় এই শেষ আশা, আর মনে হয় বাঁচবে না। আমি যদি চোখ বন্ধ করি, আমার স্বামীকে কে দেখবে, আর ছেলেটাকে কে দেখবে। সাথে ওনারা কি দিয়ে আমাকে ট্রিটমেন্ট করবে, কোনো ওষুধ তো আমাকে খাওয়ানো যাবে না, এত গরম কোনো কিছু। পরে শরীরে সব শুরু করছে যে প্যাথারিন দেওয়া, যাতে করে ব্যথা না পাই, আর জানি ঘুমে থাকলে আমি কষ্টটা মূলাম করতে পারবো না। অপারেশনের রোগীকে প্যাথারিন দেওয়া হয়, যাতে করে ধরেন একটা মেজর অপারেশন হয়েছে, আমি তো ডাক্তার না, আমি জাস্ট আমার খুব বন্ধুর একটা অভিজ্ঞতার কথা বললাম। কেটে ফেলছে, সেন্সে থাকলে ও যখন ওই অ্যানেস্থেসিয়ার ভাবটা কেটে যায়, তখন তো পেইনটা ফিল করে, সে ওই পেইনটা ফিলটা নিতে পারছে না, সে হাড়ের মতো চিৎকার করতেছে, তখন প্যাথারিন দিলে সে মৃত মানুষের মতো ঘুমায়। ওনার অবস্থা হয়েছে এটা, প্রতিদিন প্যাথারিন দেব। তখন আমার যা অবস্থা, যখন এরকম হয়ে গেছে, তখন আমার হাজবেন্ড মোটামুটি একটু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে আমার হাজবেন্ড তো আমাকে থুয়ে যাবে না, এখন শুধু কান্না করে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, ওকে তুমি বাঁচায় যাও, অনেক জানার বিনিময়ে জান দাও। এখন ডাক্তার বলে যে ওনাকে রাখলে ওনাকে আমরা রাখতে পারবো না, উনি তো সুস্থ হয়ে গেছে, এখন ওনাকে আমরা হুদে রাখতে গেলে একটা সিট আমাদের বুক হয়ে যাবে, আর একটা রুগীকে কোথায় জায়গা দিব। তাই এমন আমার হাজবেন্ড বলে যে আমি ওকে ছেড়ে যাব না, প্রয়োজনে আমি বাইরে বিছনা করে ঘুমাবো। তো এইরকম বিছনা করে 3-4 দিন নিচে ঘুমাইছে। একদিন আমি এমন অসুস্থ অবস্থায় উঠে না আমার ননদকে বলতেছে যে তোমার ভাই কোথায়, আমি দেখবো। তো দেখতে গেছি, দেখি আহা কতগুলো মশা ওকে খাচ্ছে গায়ের উপরে। পরে আমি রাগ করে বলতেছি, তুমি যদি কালকে বাড়িতে না যাও, তাহলে আমি হাসপাতালে সিটে একদম নিজের জান নিজে দিয়ে দিব। তারপরে রাত্রে আমার ভাই আর ভাগিনা এসে আমার হাজবেন্ডকে আর আমার ছেলেকে আমার বাপের বাড়ি নিয়ে গেছে। আমার বড় বোন আর আমার ননদ আমার কাছে ছিল। তা আমি তো সবসময় এরকম ঘুমাই থাকতাম প্যাথারিন দিয়ে। ডাক্তার প্রতি 10 মিনিট পর এসে তুলা দিয়ে নাকের আগায় দেখতো আমার বেঁচে আছি না মরে গেছি, এরকম দেখতো। ননদও কতক্ষণ পর দেখতো। তো একটা ইঞ্জেকশন দিত, দেওয়ার পরে যখন একটু জ্ঞান ফিরে আসতো, আমি তখন নার্সের ডাক্তার আফা বলে ডাক দিত। তখন ডাক্তার আসে আরেকটা মারি দিত। তো তখন যখন প্যাথারিনটা মারতো, তখন মনে হইতো যে আমার পরানটা চলে যায়। চোখটা উপরের দিকে উঠে রাখে, আস্তে উপরে চোখের পাট্টাগুলো ঘুম চলে আসে। এইভাবে থাকতে আমার প্রায় 9 মাস হয়ে গেছে। আমার সমস্ত শরীরে সব ঘা শুকিয়ে গেছে, কিন্তু আমার তার গাটা আর আমার ঠোঁট আর ঘাগুলা শুকায় না। এই 3 জায়গার ঘাগুলা একদিন ড্রেসিং করলে আমার 2 কেজি 3 কেজি রক্ত যায়। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। উনি কিন্তু এইডস পর্যায়ে চলে গেছে,
ওনার কথা অনুযায়ী সেখান থেকে মাকে সেভ করার ওনাকে সেভ করার ট্রাই করতেছে ডাক্তাররা, একই সাথে ওনার পেটের বাচ্চাও সেভ করার ট্রাই করতেছে। এইটা কিন্তু আমি বলতেছি যখন আমার গা শিউরে উঠতেছে বারবার। এই যুদ্ধটা আপনারা যদি চোখের সামনে যদি ভেতরে না ঢোকেন স্টোরির, তাহলে বুঝতে পারবেন না। প্রশ্নটা হচ্ছে এইটাই, অ্যান্ড দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কেস। তারপরে ডাক্তার তো এরকম প্রতিদিন আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করায়, প্রতিদিন ওই টুলেটেড করে নিয়ে যায়, মরা মানুষ যেমন নেয় এমন নিয়ে যায়, নিয়ে আল্ট্রাসোনো করে আবার থুয়ে যায়। বুঝতেই পারে না ছেলে না মেয়ে হবে, সুস্থ আছে না অসুস্থ। এটা ছোট হয়ে গেছে, 1 কেজি ওজন হয়ে গেছে, একদম ছোট। এখানে একটা টিউমারের মতো হয়ে রয়েছে, এদিকে কোনো পেট নাই, বাম পাশে চলে হ্যাঁ এখানে কোনো পেটই নাই আমার। এরপরে আস্তে আস্তে একটু সুস্থর দিকে আসছি যখন, এরপরে একদিন হঠাৎ করে টয়লেটে গেলাম, হাঁটতে পারি তখন, কিন্তু আমার শরীরের এমন অবস্থা হয়েছে, ডাক্তারেরা সব এগুলো ডিসিশন করছে যে আমার পুরা সমস্ত শরীর দোলক রোগ হলে যেমন এরকম সমস্ত চামড়া টামড়া সব কাঁচায় ফেলে দিছে, একদম হাতে এমন ঠুসকে পড়ছে, এই মোটা চামড়া টানি উঠে ফেলছে, পায়ের চামড়া টামড়া সব টানি টানি উঠে ফেলে দিছে। পরবর্তীতে আপনার আবার রিকভারি করেছে? হ্যাঁ, সব উঠে গেছে, একটা বোমর, একটা চোখের পেশি, গায়ের একটা লোম কিচ্ছু ছিল না, সব কাঁচায় ফেলে দিয়েছে, পুরো সাদা হয়ে গেছে আমি, এমন হয়ে গেছে। লাস্ট সব চলে গেছে, শুধু এইখান থেকে আপনি এই অবস্থায়? হ্যাঁ, লাস্ট সব চলে গেছে, কিন্তু আরো ভালো ছিলাম। ইদানিং কি একটু কষ্টে পড়ে গেছি, তো এই জন্য আরো শুকাই গেছে, আলহামদুলিল্লাহ। তারপরে এই অবস্থায় সব চলে গেছে, শুধু ছিল যে মাথার চুলগুলা। চুল আছে এখন? কতটুকু আছে? না, পরে আমার ওইখানে হাসপাতালে চুলে একটা বেনি ভাঙা অবস্থায় আমি এফেক্ট হয়েছিলাম, 2.5 মাস পরে আমার চুলের বেনিটা সকল নিচে পড়ে গেছে, একদম গোড়া থেকে। হ্যাঁ, সবাই বলছে আর চুল হবে না, একদম পুরো টাকের মধ্যে। মোট কথা একটা কঙ্কর জীবন, যেমন একটা সাপ চল্লক বদলায় না, ঠিক একটা সাপের মতো আমার পুরো শরীর এরকম চল্লক বদল গেছে। এখন আমার 9 মাস শেষ, 10 মাসে পড়ছি। এখন অনেক ডাক্তারখানায় ওনারা নিচ্ছে, হাসপাতালে আশার আলো থেকে টাকা দিয়ে, তারপরে জাতীয় সংঘকে জানাইছে, এরা জাতীয় সংঘ আমাকে অনেক হেল্প করছে, অনেক জাতীয় সংঘ, ঢাকা জাতীয় সংঘকে জানাইছে, সরকারি অনেক জায়গায় আমার কথা জানাইছে, অনেক টাকার ব্যাপার না, সবাই হেল্প করতেছে। পরে আস্তে আস্তে আমি ধীরে ধীরে যখন সুস্থ হয়েছি, এখন আমাকে কেউ সিজার করতে চাচ্ছে না, আমার মাথায় এক চুল নাই, নখ নাই, আর আমার শরীরের ভিতরে এমন অবস্থা হয়ে গেছে, আমার শরীরে দাগের জন্য আমি যে একটা মানুষ এটা বোঝা যাইতো না। পরে সরকারি ভাবে পানি করার জন্য একটা দরখাস্ত করছে, করার পরে ওই দরখাস্তটা ওরা মঞ্জুর করার পরে ওইখান থেকে একটা ম্যাডাম আমাকে দেখতে গেছিল, গাইনি। আমি ওই ম্যাডামের পাও ধরে অনেক কান্নাকাটি করছি, বলছি যে আপা, মৃত্যুর যন্ত্রণা কি এরকম জানি না, কিন্তু জীবনের যন্ত্রণা আমি আর বইতে পারতেছি না, আপনি হয়তো আমাকে সিজার করেন, না হলে আপনার আন্ডারে কোনো একটা ওষুধ দিয়ে বাচ্চা সহ আমাকে মারে ফেলে, আমি আর শরীরের কষ্ট সহ্য করার মতো অধৈর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপরে উনি আমার কান্না দেখে, আমার কষ্ট দেখে উনি বলছে যে যাও, আজ প্রথম তোমাকে আমি শুরু করব সিজার করা। সেই সিজার করার জন্য রেডি করে আনছে, আশার আলো থেকে সম্পূর্ণ সব মেডিসিন কিনে দিছে, সবকিছু কিনে দিছে, সবকিছু একেবারে একটা তুলা লাগবে যে সেটাও আশার আলো কিনে দিছে। যেদিন সিজার করতে আসছি সেদিন আমার সাথে অনেক সাংবাদিক ছিল, অনেক ডাক্তার ছিল, তো ওখানে আমাকে ঢুকানোর পরে আমি তো অনেক স্বাভাবিক, একদম স্বাভাবিক আছি। ওখানে যাওয়ার পরে সিজারের রুমে আমাকে উঠাইলো, তারপরে সিজার করতেছে যে আমি বুঝতে পারতেছি, পরে দেখলাম যে ডাক্তার আমাকে সিজার করতেছে বেলেট দিয়ে, আমাকে যে খুর দিয়ে সিজার করে নাই আমাকে। সিজার করে ধুয়ের পরে বাচ্চাটা যখন হয়েছে, তখন তো সবাই ওখানে দাঁড়ানো, বাইরে। ব্লেড দিয়ে কেন করছে?
হ্যাঁ ব্লেড দিয়ে কেন করছে? ওই আমাদের যে যন্ত্রগুলো দিছে এগুলো নতুন ছিল, ওরা এগুলা রেখে দিছে, রেখে দিয়ে ওদের যন্ত্র দিয়ে করলে আমার ভাইরাস অন্য একটা রোগীতে হয়তো থাকে যাবে বা কিছু, এই জন্য ওরা ব্লেড দিয়ে কাটতেছে। আমি বুঝতে পারতেছি পেটটা যখন কাটতেছে আমি পুরো বুঝতে পারতেছি যে মানে ব্লেড দিয়ে কাটতেছে। তখন আমার জ্ঞান আছে, এখন আমি ওমা ওমা বলে চিল্লি করতেছি, তো তখন ওরা ইনজেকশন করে আমাকে অজ্ঞান করে ফেলে। তারপরে কি করে? অজ্ঞান করার পরে সিজার করে আনে, সিজার করে সব রুগীদেরকে সিজার করে করে সিজড়ে দিছে, আমাকে সিঁড়ে দেনে নিচে ফেলে রাখছে গল্লির ভিতরে। শুনছে আমি HIV, তার গল্লিতে ফেলে রাখছে। পরের দিন জ্ঞান আসছে, এক বিল্ডিং এ আমার মেয়েকে নিয়ে গেছে, আরেক বিল্ডিং এ আমাকে। আমার সিজার হওয়ার পরেই আমার মেয়েকে ওরা কলেরা হাসপাতালের সাথে সাথে নিয়ে গেছে টেস্ট করার জন্য যে ও পজিটিভ কিনা, না ওর কোন শরীরে কোন জায়গায় এফেক্ট হয়েছে নি দেখার জন্য। তখন ও 1 কেজি থেকে 2 পয়েন্ট কম হয়েছে, 1 কেজি পুরোপুরি হয়ও না। আচ্ছা, একদম শুকনা হয়েছে, মাথায় একটা চুলও ছিল না, একটা চুল না, একটাও না, একদম সব চুল, শরীরের পুষ্টি নষ্ট হয়ে মাথা চুল টুল সব নষ্ট হয়ে ওখানে পড়ে গেছে। পরে তখন HIV টেস্ট করা হয়নি মেয়েটার? না, ওকে তো আর HIV এখন টেস্ট করবে না, 18 মাস পরে। আপনার তো মনে হতো যে না আমার কি হয়েছে না, আমার বাচ্চাটা যাতে ফ্রি থাকে। আমি তো মানে সিজার যখন হয়েছে তখনও মানে ভিতরে ভিতরে শুধু সূরা রহমান পড়তেছি আর আল্লাহকে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ গো এত কষ্টের জীবন আর সহ্য করতে পারি না, যদি আমার মেয়েটা মানে সুস্থ থাকে তাহলে দুনিয়া দেখাইও, আর যদি অসুস্থ থাকে তাহলে আল্লাহ তুমি সিজারের ওইখান থেকে আমার বাচ্চাটাকে নিয়ে যাইও। আমি আর এই কষ্টের বার, যদি বাচ্চাটা অসুস্থ হয় তাহলে আমি এই বার আর সহ্য করতে পারবো না, আর পারবো না। ডাক্তারেরা ভাত দিয়ে যায় বাহিরে, ডাক্তারেরা পানি দিয়ে যায় বাহিরে, ডাক্তার দরজার বাহিরে দাঁড়ায় থেকে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করে, ভিতরে ঢুকে না। পরে 3 দিন ছিলাম, 3 দিন পরে যখন আশার আলোতে ফোন করছি, আশার আলো গাড়ি দিয়ে ওদের অফিসে নিয়ে গেছে। ওদের অফিস আমার ঘর বাড়ির মতো হয়ে গেছে, ওদের অফিসে 6 মাস একটানা ছিল। এইভাবে 16 মাস এই ডাক্তারখানায় অসুস্থ জীবন নিয়েছিলাম, 16 মাস। আপনার বাচ্চা রিকভারি হলো? এরপরে বাচ্চাটা যখন হয়েছে মোটামুটি আমি আল্লাহর রহমতে তখন অনেকটাই সুস্থ। আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহ যে আসলে মানে আমরা আসলে বুঝতেই পারি না কখন যে কি হবে। এই সব চলে গেছে, দেখেন চোখ জয়েন্ট হয়ে গেছে, এই যে আমার চোখগুলো এখন পুরোপুরি সম্পূর্ণ ভিতরে সব জয়েন্টে। তারপরে ওইখানে টেস্ট করার পরে কাটার পরে ওরা দেখতেছে চোখের ভিতরে সব জয়েন্ট হয়ে গেছে, কিন্তু মনিগুলো ভালো আছে। আলহামদুলিল্লাহ। 18 মাসের ঘটনা কিন্তু এখনো আসে নাই, বেবি কিন্তু এখনো টেস্ট করা বাকি আছে। তারপরে এইখান থেকে তো গেলাম, এই কয়দিন মানে মেয়ের বয়স যখন 1 মাস হয়েছে তখন মেয়েটাকে শুধু দেখতো, চেয়ে চেয়ে দেখতো আর বলতো, ইস আমি না অনেক কষ্টে ছিলাম, কি হবে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আল্লাহ আমার এত শাস্তি দিছে তারপর আমাকে একটা মেয়ে দিছে। আমি আর বাবা হারাও না, মা হারাও না, আমার এখন মাও আছে বাবাও আছে। বলতো আর চাইতো কিন্তু কোলে নিতে পারতো না, শুকনা যে অশক্তি যে কোলে নিতে পারতো না, পাশে দিয়ে বসে বসে চেয়ে থাকতো। পরে এক সময় এরকম হঠাৎ করে ওর গায়ে ঠোঁয়া ফুটে গেছে, দেখে সোমবারে ঠোঁয়া ফুটছে, মঙ্গলবার দিন সকালে বাচ্চাদেরকে বাসায় রেখে ওকে নিয়ে আবার আমি ঢাকায় চলে আসছি। এখন আমার কষ্ট দেখে ওইখানে রুগীরা সবাই বলতেছে, আফা আপনি যান বাড়িতে, ওই আমরা ভাইয়াকে দেখবো। এই ভরসায় গেছি, বলতে যে শুক্রবারে যে মেয়েটাকে ওর ফুপির কাছে দিয়ে আসবো, রোববারে আবার আমি ঢাকায় চলে আসবো। শুক্রবারে 7টা বাজে যে পড়ছি, রাত্রে 10:30, আমি 7টা 8টার দিকে যে পড়ছি, পৌঁছে বাসায় ঢুকছি, ছেলেটাও ঘুমে মেয়েটাও ঘুমে, আর ছেলের সাথে মেয়ের সাথে কারোর সাথে আমার কথা হয়নি। পরে আমি গা গোসল ধুইলাম, ধুয়ে একজনের রান্না করে ভাত দিয়ে গেছে, ভাতগুলো হবে প্লেটে নিয়েছি, এইমাত্র হাসপাতালের থেকে ফোন করছে। শুক্রবারেই হাসপাতাল থেকে ফোন করে বলতেছে, আপা আপনি কি চলে গেছেন? আমি বলছি, হ্যাঁ আপা আমি তো চট্টগ্রাম চলে আসছি। বলছে, আপা আপনার হাজবেন্ড খুব অসুস্থ, আপনি এখন আবার রওনা করেন, আপনার হাজবেন্ড স্ট্রোক করছে, কানের পর্দা দুটোটা ফেটে গেছে, কান দিয়ে এত রক্ত যাচ্ছে, আমরা কোনো রকম ওনাকে রক্ত বন্ধ না করতে পেরে ওনাকে ICU-তে দিছি। তারপরে ICU-তে দিছে বলছে, তার যখন বলছে ICU-তে দিছে আমি বলছি যে আর তো নাই, শেষ। তারপরে এই বাচ্চাদেরকে ফেলে আবার সে রাত্রে 12:30টার গাড়ি দিয়ে
12:30 গাড়িতে আবার রওনা করছি। আমি পরে আসি দেখি কি সিটে নাই, খুঁজতেছি পাই না। ডাক্তারেরা সবাই বলতেছে ওনাকে আইসিইউতে রাখছি। পরে ওই সিট থেকে দৌড়ে আইসিইউতে ঢুকছি। ঢুকার পরে ডাক্তার একটা আঞ্জা করে ধরে বলতেছে, আফা আপনি এত অস্থির হচ্ছেন কেন, সবাই আছে তো। পরে দাঁড়াইছি, আর একটা রুগী বলে যে কালকে রাত্রে রুগী মারা গেছে, যে ওইটার ওয়াইফ আসছে। এই কথা মানে কানে গেছে, যে তখন যে টাইসের উপরে এমন ভাবে চিৎকার করে বলছি, আরে কেউ নাই, কেউ নাই। জীবনে কত কষ্ট, কত বেদনা আমার কান্না দেখে পুরো হাসপাতালের মানুষ কান্না করছে। পরে শুনি যে সেই রাত্রে নিয়ে মগঘরে নিয়ে ফ্রিজে রেখে দিছে, কোনো গার্জিয়ান নাই বলে। পরে কান্না করছি, সবার কাছে ফোন করতে করবো যে কাউকে খুঁজে পাচ্ছি না। মানে আশার আলোতে ফোন করছি, আশার আলোর হাবিব আফা, হাসান ভাই, ডাক্তার আফা সবাই দৌড়ে চলে গেছে। সবাই যাই দেখতেছে আমি ফুলরে ঘুরিয়েছি আর কান্না করতেছি। পরে অ্যাম্বুলেন্স ধরে দিল, এই একা একা লাশটা নিয়ে আবার বাড়িতে আসছি। ছেলে মেয়ে রয়ে গেছে চট্টগ্রাম, আমি ঢাকা। লাশটা নিয়ে গেছি নোয়াখালী। পরে ওর বন্ধুরা গাড়ি করে বাচ্চাদেরকে ডাকে চিটাগং থেকে নোয়াখালী আনছে। আপনারা কি জানতো যে যাকে কবর দিচ্ছে এইডস এর পেশেন্ট ছিল? সবাই জানতো? আমাদের বাড়িতে সবাই জানতো, কিন্তু প্রথমত সবাই একদম ঘৃণা করছে, মানে কেউ মিশতেছে না, খাচ্ছে না, ধরতেছে না। লাশটা ঠিকমতো দাফন করেছে? হ্যাঁ করছে। তারপরে বাড়িতে সবাই, পরে আমার বোন ননদ আমার পাশে ছিল তো, ওই আশার আলো থেকে সবাই সবকিছু বলতে যে কোনো ছোঁয়াছুঁই রোগ না, এতে কিছু হয় না, এগুলো সবাইকে বুঝেছে। আবার আমার ভাইরা যেও সবাই মানে স্বাভাবিক চোখে দেখছে। আপনার বাচ্চাটা কি তখন আপনি ডায়াগনোজ করেছেন? না, তখন আপনি জানেন না যে বাচ্চার আপনার এইচআইভি পজিটিভ কিনা? না, জানি না। তারপরে কি হলো বাচ্চাটা? তারপরে যে বাচ্চাটাকে ওর আব্বু মরে গেছে, তখন তো আমি চোখে ভালো করে দেখি না, তো ওর আব্বু মরে গেছে তখন বাচ্চার বয়স 1 মাস 17 দিন, মেয়েটার বয়স। তাই 1 মাস। পৃথিবীর কোন সিনেমাতে এটা পোট্রে করা সম্ভব? কোন নাটকে এটা পোট্রে করা সম্ভব? আমি জীবনে এত মানে স্যাড স্টোরি শুনেছি, এত কষ্টের শুনেছি, আনথিঙ্কেবল। তারপরে ওই বাচ্চাটাকে ওর আব্বু মরে গেছে, আমি চোখে দেখি না, হাঁটতে পারি না ঠিক করে। পরে বাচ্চাটাকে আমার ননদ নিয়ে গেছে। নিজেও আস্তে আস্তে আর কি করবো, বাপের বাড়ি থেকে এক সময় গেছি ননদের বাসায়, গেলাম, যাই ওখান থেকে একটু কাজ শিখলাম, কাজ শিখে তারপর নিজে কি করব শক্ত হয়ে দাঁড়িয়েছি। 70-80 লাখ টাকা সব বানের পানির মতো চলে। সব 16 মাস আমি মেডিকেলে ছিলাম, আর কি থাকে, আর দাফে দাফে কি বলবো। সব সময় নামাজ পড়তাম, সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, জানি না কি ভাগ্য। শুধু একটাই বলতাম, আল্লাহ গো আমার ছেলে মেয়ে, আমি যদি অপরাধ করে থাকি, আমার হাজবেন্ড যদি অপরাধ করে থাকে, কোনো অপরাধের কারণে যদি তুমি আমাকে সাজা আরো দাও, কিন্তু আমার না বলক 2টা বাচ্চাকে তুমি আর বিপদ। রোগের বোঝা এমনি অনেকবার হয়ে গেছি, আর কোনো বোঝা দিও না গায়ের উপর। সবসময় আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করতাম। তারপরে এই আস্তে আস্তে দিনকে দিন ভালো হইতে লাগে। তারপর আমার মাথার চুল হইলো, সমস্ত গায়ের দাগগুলো যে কোথায় চলে গেছে আমি নিজে বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ। তারপর কিন্তু আমাকে চিনাই যেত না যে আমি নাসিমা। আল্লাহ দিলে এখন আমার চুলও প্রায় 8 সমান হয়ে গেছে, মাশাআল্লাহ। সবকিছুই সব হয়েছে। তারপরে চাকরি করতে আল্লাহর রহমতে মেয়ের বয়স যখন 17 মাস হয়েছে, তখন আরো এই একটা মাস যে কি কষ্টে চিন্তায় যাচ্ছে জানি না, কখন 18 মাস হবে, কখন ঢাকা থেকে। জীবনে বহুত পরীক্ষা দিয়েছেন আপনারা, আমি জানি প্রত্যেকটা মানুষই পরীক্ষা দেয়, জীবন মানেই পরীক্ষা, কিন্তু এরকম ভয়াবহ পরীক্ষা দিয়েছেন কখনো? মানে 1 মাস পরে আমার এই বাচ্চাটার কি হবে, সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ, যেই বাচ্চাটার জন্য উনি মসজিদে গিয়ে ঝাড়ু দিত একটা মেয়ের জন্য, সেই মেয়েটার টেস্ট কি আসবে সেটার জন্য ওনার টেনশন। 18 মাসের লাস্ট মাস। হোয়াট আ স্টোরি। এবং এই টেস্টটা আমি বলি, আজকে বাংলাদেশের এই এপিসোডটা এইডস সম্পর্কে, এইচআইভি সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে, শুধু এতটুকুই বলতে পারি, যদি মিনিমাম সেন্সটুকু থাকে আপনাদের মধ্যে। তারপরে শুধু অপেক্ষা থাকতাম কখন মোবাইলে ফোন করবে ঢাকা থেকে, বলবে আপা আপনার মেয়েকে নিয়ে আসেন।
এইরকম অপেক্ষা থাকতাম। একদিন একদম অনেক কাজ করতেছি, একটা বউ সাজাচ্ছি, ঠিক তখন ফোন করছে, নাসিমা আপা আপনার বাচ্চাটাকে তো আগামী বৃহস্পতিবার একটু নিয়ে আসতে হবে, ওর 18 মাস পূর্ণ হয়ে আশার যাবে। আলো থেকে? হ্যাঁ, ওকে। টেস্ট করছে, সবাই ওকে দিয়ে দেখে অবাক, হাসপাতালের সবাই, অনেক বিদেশি ডাক্তারেরা আসছে দেখতে, পিজির ডাক্তারেরা ফোন করছে, আশার আলোতে গেছে, না তারপরে আপনার নাইজেরিয়ার ডাক্তারেরা গেছে, সবাই দেখে বলছে কিউট বেবি, কি সুন্দর হয়ে গেছে বেবিটা। তা এখন আমাদের ওই হাবিব আপা না আমার বেবিকে কোলে নিয়ে বসে আছে, কার টেনশন করি না, ওর ব্লাড নিচে তো টেস্ট করে চলে আসবে ইনশাল্লাহ, তোমার মেয়ে, সবাই বলতেছে ভালো থাকবে। তো এখানে একটা সাবি আপা আসে, আফা আবার বাচ্চাদের মানে টেস্ট টাইলে ওই মাদেরকে যে উনি এত ফিল মানে এত করে রাখে, মানে দুর্বল হইতে দেয় না, দুর্বল হইতে দেয় না যে অসুস্থ হয়ে যাবে। তখন কথা বলতে বলতে হট করে হাবিব এখানে আফা বলতেছে, সানোয়ার ভাই এসে বলতেছে, আফা আপনার মেয়ে নেগেটিভ। আলহামদুলিল্লাহ। আফা ভাইয়া ওই দিনে আমার মনে যে পৃথিবীতে আমার আরেকবার জন্ম হয়েছে, আবার আমি জন্ম করছি। উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমি আমার জীবনের সেরা একটা কাজ করলাম আজকে, এবং থ্যাংক ইউ জানাই ইউএনএইডস কে। কিন্তু আমি সবার কাছে একটা কথা বলতে চাই, আমার আজকে এই ভিডিও কিন্তু আমার জীবনে এমন কিছু কিছু মানুষ আছে যারা জানে না যে আমি এইচআইভি আক্রান্ত। সবাই সবসময় এমনি যত বাসে বাড়া থাকি প্রায় দেখে আমি একটু অসুস্থ থাকি, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, আবার অনেক সময় অনেক শরীর হেলদি হয়ে যায়, চেহারা টেরা ভালো হয়ে যায়, মাঝে মাঝে একটু খাওয়া টাওয়া একটু এদিক সেদিক হইলে একটু সুস্থ হয়ে যায়। কিন্তু আজকে হয়তো আমার এই লাইফ দেখে, ভিডিও দেখে অনেকেই জানবে যে আমি এইচআইভিতে আক্রান্ত। কিন্তু আমি সবার কাছে একটাই শুধু অনুরোধ করব, আপনাদের কারো হাজবেন্ড হোক বা আপনারা কেউ কাউকে দোষারোপ করবেন না, ধৈর্য সহকারে আল্লাহর কাছে হেফাজত করে থাকবেন, যে আসলে আমাদের নসিবেই কষ্টটা থাকে, আল্লাহ না চাইলে কিছুই হয় না ভাইয়া, কিচ্ছুই হয় না। কিন্তু আমি প্রত্যেকটা ভাই আফা যারা আমার এই লাইফ দেখবেন, আমার জীবনীও শুনবেন, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার স্কুল জীবনে, আমার ছেলের স্কুল জীবনে অনেকে হয়তো দেখবে, কারণ এখন তো ছোট ছোট বাচ্চাদের হাতেও লাইফ আছে, মোবাইল আছে, সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ করছি, কেউ আমার ছেলেকে মেয়েকে আমার রোগের কারণে এতটুকু তুচ্ছ করিয়েন না। আমার ছেলে মেয়েরা আমার অনেক কষ্টের সম্পদ, আমি অনেক জীবন অনেক সুখ দেখেছি, কিন্তু তার চেয়ে দ্বিগুণ দুঃখী আমি আজকে 1 বছর আবার কোনো কর্ম করতে পারি না, অসুস্থ হয়ে যায়, ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক কষ্টে আছি, অনেক কষ্টে। একটা চাকরির জন্য অনেক চেষ্টা করি, কেউ একটা চাকরি দেয় না, কিন্তু পার্লারের কাজ আজকে 1 বছর করি না। আমার এই জীবনের মতো জীবন কারণ না হয়। আপনি সমস্ত কিছু জেনে, সামাজিকতার কথা জেনে, সমস্ত কিছু জেনে আপনি কেন আজকে এরকম পাবলিকলি আজকে ফেস দেখিয়ে আপনি এই এরকম একটা অনুষ্ঠানে আপনি আসলেন, স্বেচ্ছায় আপনি আসলেন? যখন ওই ভাইয়া আমাকে বলছে, মুন্না ভাইয়া ফোন করে বলছে আপনাকে যদি একটা লাইফে আপনার জীবন কাহিনী শুনতে চাই, তো আমি মানে বলতেছি সমস্যা কি, আমি বলবো আমার জিনিসটা দেখে। কিন্তু আমি এখন মানে দুঃখ হয়, আবার অনেক সময় দুঃখ করি না, এখন বেশিরভাগ দুঃখ করি না, মনটাকে অনেক শক্ত করছি, মনে করি যে মানুষ কত রোগে আক্রান্ত হয়। যেমন আমার এইচআইভি রোগে শুধু 3টে কারণ যদি আমরা মেনটেন করে রাখি, তাহলে কেউ শরীর থেকে কারো গায়ে যায় না, মানে ওষুধ খাইলেই কন্ট্রোলে চলে আসলে আর কোনো অসুস্থ। এমন ভাইয়েরা আছে জানেন, রোগ ধরা খাইছে 25 বছর হয়েছে, আমার চোখের সামনে আমি চিনি এদেরকে। অনেক আফার আছে, বাংলাদেশের যে সর্বপ্রথম 1 নাম্বার রোগী, সেও এখনো বেঁচে আছে, সে 26 বছর এইচআইভি আক্রান্ত। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি মিডিয়া ফেস করছেন এটা বলার জন্য যে এটা নিয়ে আপনাদের যে ভুল ধারণা, সেই ভুল ধারণা যাদের কাছে, এরা এগুলো সম্পূর্ণ ভুল। সাধারণত আমাদের বিদেশি ডোনার গুলোর মাধ্যমে যে ওষুধগুলো আমরা পাই, বাংলাদেশ সরকার এখন আমাদের ওই ওষুধগুলো দিচ্ছে, তো ওই ওষুধগুলো খাওয়ার পরে আমরা অনেকটাই, আমার জীবনে আমি জানেন 12 কেজি ওজনের মানুষ দেখছি। তারপরে আমি একটা প্রোগ্রামে আসছি, উনি প্রায় 80 কেজি ওজন হয়ে আমাকে নাসিমা আপা বলে ডাক দিছে, আমি চিনি না, ওই 12 কেজি থেকে, হ্যাঁ 80 কেজি ওজন হয়ে গেছে। তারপরে আমি ওনাকে চিনি না, উনি আমার হাত ধরে বলতেছে এই দিদি আমি কুমিল্লা, এখনো বেঁচে আছে আল্লাহর রহমতে, ওনারা স্বামী স্ত্রী দুজনই পজিটিভ। বিবি আমেনা আপা যে একটা কেস বললেন, আমি জানি যে আমার এই ক্রাউডটা অনেক বড়, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই ক্রাউডের কাছে আমি একটা এক্সাম্পল না, আমি আরো 2-3টা এক্সাম্পল নিয়ে আসবো সময়ের প্রেক্ষাপটে।
আমার অনুষ্ঠানের মূল জায়গাটা কোনটা ছিল? আজকে যে লাইফের স্টোরিটা আপনারা দেখলেন, এই যে প্যারাডাইমটা আপনারা দেখলেন, যে গ্রাফটা আপনারা দেখলেন, যে মানুষটাকে ভালোবেসে সে বিয়ে করলো বা বিয়ের পরে যে মানুষটাকে সারা জীবনের সবচাইতে বড় সঙ্গী হিসেবে নিল, সেই মানুষটার চলে যাওয়া, এবং তারপরে উনি এইডসে আক্রান্ত হয়ে, সাধারণত HIV পজিটিভ হওয়ার পরে এইডসে যেতে অনেক সময় নেয়, উনি এইডসে চলে গেল এবং সে সময় উনি কনসিভ করা, ক্যান ইভেন ইমাজিন কনসিভ করা, এবং সেই বাচ্চা দুনিয়াতে আসলো, সে হচ্ছে নেগেটিভ, সুস্থ বাচ্চা, তারা এখন সুন্দর জীবনযাপন করতেছে, কোনো সমস্যা নেই। এবং আপনারা ওনার যে বর্ণনা শুনেছেন সেটা কত সালের? 2012 সাল, আজকে 2021 সাল, 9 বছর যাবৎ উনি সুস্থ আছেন এবং উনি সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতেছেন। তার মানে উনি কখনোই মানসিকভাবে দুর্বল হন নাই, মানসিকভাবে ভেঙে পড়েন নাই, এবং উনি মানসিকভাবে দুর্বল না বলেই এরকম একটা গণমাধ্যমকে উনি আজকে ফেস করেছেন দুইটা কারণে। একটা হচ্ছে, আমি যদি বুঝে না থাকি আপা, আমি যদি ভুল বলি আপনি আমাকে বলবেন যে আমি ভুল বুঝেছি। একটা যেটা হচ্ছে যে উনি চান যারা এরকম HIV পজিটিভ হয়েছে বিভিন্ন ইনসিডেন্টের কারণে, তাদের প্রতি আমরা যেন অন্যরকম দৃষ্টিভঙ্গি না দিই, তারা স্বাভাবিকভাবে বাঁচার অধিকার আছে, সেইটাতে যেই পরিমাণ সাপোর্ট দরকার মানবিক জায়গাটা থেকে, সেই সাপোর্টটা যেন আমাদের থাকে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে হলো, এটা হলেই যে মৃত্যু, এটা হলেই যে মারা যাবে, এই কনসেপ্ট থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। এটা একদম একটা বিকল্পহীন কল্পনা ছাড়া কিছুই না। সো আমাদের এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। সচেতন হলে আমরা সার্ভাইভ করবো উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। আমি বারবার বলতেছি, আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন হলে আমরা সার্ভাইভ করব। এই যে এতগুলো ব্যাপার আমরা বললাম, আমরা একটা স্টোরি এখানে প্রেজেন্ট করলাম, সেগুলো আসলে মেডিকেল সায়েন্সের জায়গাটা থেকে কতটুকু লজিক্যাল? প্রথমে যদি আপনি আপনার পরিচয়টা আমাদেরকে একটু দেন প্লিজ। অনেক ধন্যবাদ। আমি শাহনাজ বেগম, আমি মেডিকেল ডক্টর এবং আমি ইউনিসেফে কাজ করছি বর্তমানে, কিন্তু নিউট্রিশন অফিসার হিসেবে কাজ করছি। কিন্তু আমার বিগত প্রায় 18 বছর কাজ করেছি আমি HIV পজিটিভদের সঙ্গে, এবং 7 বছর কাজ করেছি প্রিভেনশন অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অফ HIV এই জায়গাটাতে, এবং এটা ইউনিসেফের সঙ্গেই কাজ করেছি আমি। 18 ইয়ার্স এক্সপেরিয়েন্স, অলমোস্ট 18 ইয়ার্স এক্সপেরিয়েন্স HIVদের সঙ্গে কাজ করা। 2002 থেকে শুরু হয়েছে 2018 পর্যন্ত। ফাইন। বিবি আমেনার পুরো গল্পটা আপনি দেখলেন, আপনি প্রথমত আপনি কি বলতে চান দেখার পর, আপনার নিজের ওপিনিয়ন যদি কিছু বলার থাকে? অনেক সাহসী একটা পদক্ষেপ সে নিয়েছে, এবং সেটা নিয়ে সে যে বলেছে কথাগুলো, এটার জন্য আমি তাকে অসংখ্য মনের দিক থেকে, আমার দিক থেকে আন্তরিকভাবে আমি তাকে অনেক সাধুবাদ জানাচ্ছি। HIV মানেই হচ্ছে মৃত্যু, বা এইডস মানেই হচ্ছে মৃত্যু, এই স্টেজে এখন কি আমরা আছি? আমাদের মেডিকেল সায়েন্স কি মানে ওই দুর্বল স্টেজে আছে কিনা? আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের যে মাস ক্যাম্পেইনগুলো যদি ফলো করেন, বা মাস কমিউনিকেশনসগুলো যদি ফলো করেন HIV নিয়ে বা এইডস নিয়ে, তাহলে দেখবেন যে আমাদের সেই শুরুর দিকে যে মেসেজগুলো ডিসেমিনেটেড হতো, যেমন এইডস হচ্ছে মরণ ব্যাধি, এইডস হলে মৃত্যু অবধারিত, এই ধরনের মেসেজগুলো কিন্তু নেই আর এখন। তার মানে কি? তার মানে হচ্ছে যে মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করে গেছে। এইচআইভির যে আমরা যখন থেকে জানতে পারি, সারা বিশ্বে যখন জানতে পারলো 1981 দিক থেকে এই পর্যন্ত, খুব বেশি দিন কিন্তু হয়নি, তার চেয়েও অনেক পুরনো অসুখ রয়েছে, যেগুলো বা রোগ রয়েছে, যেমন ধরেন টিউবারকুলোসিস, যেটা নিয়ে আমরা এখনো হিমশিম খাচ্ছি। কাজেই তার দিক থেকে যদি আমরা বলি যে এটা অনেক নতুন একটা রোগ, এবং সেই রোগগুলো নিয়ে যত বেশি গবেষণা হয়েছে তা বোধহয় হয়তো টিউবারকুলোসিস নিয়ে এত গবেষণা হয়নি। কাজে ওই গবেষণার পরিপ্রেক্ষিতে কিন্তু এইচআইভিকে কত দ্রুত এই রোগটাকে সুস্থ করে তোলা যায় বা টিকার ব্যবস্থা করা যায়, এগুলো নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে। বিবি আমেনার যে সিচুয়েশনটা হলো লাস্ট পর্যায়ে এসে, তার বাচ্চাটা নেগেটিভ হলো, এটা কি মেডিকেল সায়েন্স গ্যারান্টি দিতে পারে যে কোনো অবস্থাতেই, যদি বিশেষ করে আপনি তো এই গ্রাউন্ডে কাজ করেছেন, নাকি এটা একটা মিরাকল? আপনি কি বলবেন আসলে? না, এটা মিরাকল না, এটা একদমই বিজ্ঞানসম্মত। কারণ হচ্ছে এইচআইভি পজিটিভ মা যদি এইচআইভি পজিটিভ থাকে এবং সে যদি ট্রিটমেন্ট নিয়ে থাকে, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নিয়ে থাকে, এটা আমরা গল্পে শুনেছি, উনি যখন ওনার নিজের গল্পটা বলছিলেন যে উনি সন্তান যখন গর্ভে, তখন উনি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি একটা পর্যায়ে ওনাকে শুরু করা হয়, মোস্ট প্রবাবলি
6 মান্থসে তার শুরু করা হয়। এবং এখন অবশ্য মেডিকেল সায়েন্স আরো অ্যাডভান্স হয়ে গেছে যে এখন যখনই প্রেগনেন্সি হবে তখন থেকেই তাকে এই ওষুধটা শুরু করতে হবে, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। কিন্তু উনি যখন শুরু করেছেন তখন কিন্তু গাইডলাইনটা ওরকমই ছিল, 6 মাস থেকে 7 মাসের মধ্যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরু করতে হবে। আপনি ধাপে ধাপে কিন্তু মেডিকেল সায়েন্স এদিকেও ডেভেলপ করেছে যে মা থেকে শিশুর সংক্রমণ, এইচআইভি সংক্রমণ যাতে প্রতিহত করা যায়, সেই জন্য কিন্তু আগে যে গাইডলাইনগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে হয়ে এখন এসেছে যে যখনই গর্ভধারণ করবে একজন এইচআইভি পজিটিভ ব্যক্তি মা, তাকে সাথে সাথে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরু করতে হবে। এবং তার ফলে যেটা হবে যে মা যদি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির আওতায় আনা যায় তাকে, তাহলে তার সংক্রমণের হার কিন্তু অনেক কমিয়ে আনা সম্ভব। এবং এটা এতটাই কমিয়ে আনা সম্ভব যে এটা যদি সে ব্রেস্ট ফিডিং হয়, মা যদি তার সন্তান হওয়ার পরে যদি সে মায়ের দুধ খাওয়ায়, তাহলে সেক্ষেত্রে এর সংক্রমণের হার প্রায় 5% নিচে চলে আসে। আর যদি মা যদি পছন্দ করে যে না সে ব্রেস্ট ফিড করবে না, তবে সেক্ষেত্রে 2% নিচে নেমে আসে। তার মানে সংক্রমণের হার এমনি আমরা যদি কোনো ধরনের কোনো তাকে ইন্টারভেনশন না দিতাম, মানে মাকে যদি আমরা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি না দিতাম, বা সন্তান জন্মের পরেও কিন্তু আমরা সন্তানকেও অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি প্রোফাইল্যাক্সিস বা প্রতিষেধক হিসাবে দিয়ে থাকি। এটা যদি না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সংক্রমণের হার কিন্তু 35% থেকে 40% মতো, কাজে সেখান থেকে অনেক অনেক কমিয়ে আনা যায়। ওকে, এখন আমরা যেটা বলছি যে এইচআইভি পজিটিভ হলে এটাকে প্রতিরোধ করা যায়, আবার কিওরও করা যায় না। মানে প্রতিরোধ আর কিওর এই শব্দটার ব্যাপারে আমি একটু জানতে চাই যে পজিটিভ মানে হচ্ছে ডিজিজ কিওর হবে না, কিন্তু প্রতিরোধ করা যাবে, মানে আসলে ডিফারেন্সটা কোথায় আসলে? মানে শব্দটা একটু এলোমেলো হয়ে গেছে আর কি। ব্যাপারটা এরকম যে এইচআইভি পজিটিভ যদি কেউ হয় এবং সে যদি একটু আর্লি ডায়াগনোসিস হয়, যেমন আমরা এই ক্ষেত্রে দেখেছি যে ওর স্বামী ডায়াগনোসিসটা অনেক লেট ডায়াগনোসিস ছিল, কিন্তু তারপরেও সে কিছুদিন বেঁচেছে। তাকে যেহেতু অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দেওয়া হয়েছিল সে বেঁচেছে, কিন্তু অলরেডি সে এইডস পর্যায়ে চলে গেছিল, যেটা সংক্রমণের 4র্থ ধাপ। এবং যখন সে 4র্থ ধাপে বা শেষ পর্যায়ে চলে যায় তখন মৃত্যুটা ত্বরান্বিত হয়ে যায়। কিন্তু তার আগে যদি সে ডায়াগনোসিস হয়, এবং সেক্ষেত্রে আমরা এইডসটাকে ডিলে করতে পারি, ডিলে হয়ে যায়। কারণ মেডিসিন খাওয়ার ফলে যেটা হবে যে মানে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি মেডিসিনটা খাওয়ার পরে শরীরের ভিতরে যে ভাইরাসগুলো থাকে সেই ভাইরাসগুলো তার যে বংশবৃদ্ধি করার প্রবণতা সেটা একদম দমিয়ে ফেলা যায়। ফলে এইচআইভি যখন শরীরের ভিতরে তার সংখ্যা যখন কমে যাবে, তখন আমাদের যে সিস্টেমগুলোর উপরে তার যে প্রভাব, সেই প্রভাবগুলো তখন আর থাকবে না। উনি বলছিলেন যে 26 বছর ধরে সুস্থ আছে, এবং ট্রু, এবং 26 বছর কেন, অনেক লম্বা সময় ধরে সে হয়তো অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরুই করেনি, শুধুমাত্র তার নিউট্রিশনটার দিকে খেয়াল রেখেছে। তার মানে তার খাবারের যে উপাদানগুলো, সেই খাবারের উপাদানগুলো সুষম খাবার কিনা, সেই উপাদানগুলো যদি সে খেয়াল করে, তারপরে তার বিশ্রামটা যদি খেয়াল করে, তার যে ফিজিক্যাল মুভমেন্ট এগুলো যদি খেয়াল করে, সে তার যে মেন্টাল হেলথ, তার ফিজিক্যাল হেলথ দুটাকে যদি সে মানে টেক কেয়ার করতে পারে, তাহলে সে কিন্তু ওষুধ ছাড়াই অনেকদিন সুস্থ থাকবে। খুবই ভালো লাগলো। কিন্তু তার মানে কি এটাই যে আমরা এইচআইভি কে ভয় পাবো না, মানে এই ভাইরাসটাকে ভয় পাবো না, একবারে যেমন ইচ্ছা তেমন ভাবে চলতে পারি, বিষয়টা কি এরকম না? আমরা যদি আবার বিবি আমিনার দিকে তাকাই, এটা আমাদের যেমন আশার আলো দেখিয়েছে ওর ঘটনাটা, যে এইচআইভি পজিটিভ হলেই মানে মৃত্যু নয়, এবং সেখান থেকে বেরিয়ে আসা যায়, বেঁচে থাকা যায়। ওর শিশুটা নেগেটিভ হয়েছে, ও ভালো আছে। আবার এটাও দেখেছি যে তার হাজবেন্ডটা মারা গেছে, এবং তার হাজবেন্ড যখন মারা যায় সে এটাও বলেছে যে তার যে প্রাইভেট পার্টস যেটা হাজবেন্ডের, সেখানে অনেক ঘা ছিল। তার মানে এটা আমি যেহেতু পেশেন্টটাকে দেখি নাই, এটা সাসপেক্টেড যে তার ওই সময়টা সিফিলিস ছিল, এবং সিফিলিসের কারণে তার সিফিলিস একটা যৌনবাহিত সংক্রমণ, এবং এসটিডি, এটা এক্স্যাক্টলি এটা এসটিডি। এবং এইচআইভিও যখন সেক্সুয়াল ট্রান্সমিশন হয় তখন সেটা এসটিডি। সামাজিক পারসেপশনের জায়গা বোধহয় পরিবর্তন হওয়াটা খুব জরুরি, অত্যন্ত দরকার। যেটা আমরা আজকে যে ঘটনাটা শুনেছি বিবি আমিনার বেলায়, উনি কিন্তু একটা সুন্দর মেসেজ দিয়েছেন যে আমার
ছেলে মেয়ের দিকে যেন কেউ ছেলে মেয়েগুলোকে যখন স্কুলে ভর্তি করায় তখন যেন কেউ কিছু না বলে, এবং এটা নিয়েও কিন্তু কাজ করতে হয়েছে এবং এখনো কাজ হচ্ছে স্কুলগুলোতে, যাতে করে ছেলে মেয়েগুলো যেন তারা অপবাদ বা বৈষম্যের শিকার না হয়। সরকারের কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন, বা সরকার এই যাবৎকালে কি ধরনের ভূমিকা রেখেছে, যেহেতু আপনি প্রজেক্টের সঙ্গে অনেকদিন ধরে আছেন? গভর্নমেন্টের কিন্তু একদম শুরুর দিক থেকে ধরেন এই যে প্রচারণাগুলো, এগুলো কিন্তু গভর্নমেন্ট অনেক শুরু থেকে শুরু করেছে। একদম শুরু থেকে যদি আমরা বলি, আমাদের দেশ কিন্তু প্রথম কান্ট্রি যেখানে একটা আলাদা করে একটা ন্যাশনাল এইডস এসটিডি প্রোগ্রাম, এটা আলাদা করে একটা উইং তৈরি হয়েছে, এবং তারা কিন্তু যথেষ্ট সোচ্চার। এবং আমাদের দেশে যে পলিসি, HIV এইডস পলিসি, এটাও কিন্তু অনেক আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক কান্ট্রি থেকে আমাদের অনেক আগে এটা তৈরি হয়েছে। সেই 97 সালে আমাদের HIV এইডস পলিসি তৈরি হয়েছে। আমাদের স্ট্র্যাটেজিক যেই ইয়েগুলো, ইমপ্লিমেন্টেশন প্ল্যানগুলো, সেগুলো কিন্তু আমাদের একটা ধারাবাহিকভাবে তৈরি হয়। এবং আমাদের যে সার্ভিলেন্স সিস্টেম গভর্নমেন্ট থেকে, এগুলো কিন্তু সবই গভর্নমেন্ট পরিচালিত। যে সার্ভিলেন্সগুলো হচ্ছে 1998 থেকে সার্ভিলেন্সগুলো হচ্ছে, এগুলো যদিও আগে সাপোর্টেড বাই ছিল হলো আমাদের ডোনাররা সাপোর্ট করতো, কিন্তু পরবর্তীতে কিন্তু গভর্নমেন্ট এটা টেক ওভার করেছে, IEDCR এটা টেক ওভার করেছে এবং তারাই করছে। এবং সর্বোপরি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানুষকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা, এবং এই ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসার জন্য অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি অ্যাভেলেবেল করা। এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ, মোর দেন 4000 পার মান্থ খরচ হয়, এবং সেই মেডিসিনটা কিন্তু গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট সবাইকে দিচ্ছে। তাছাড়া এখন আবার যেটা গভর্নমেন্ট সংযোজন করেছে, যেটা ইউনিসেফের একটা ইয়ে ছিল, ইউনিসেফের একটা কার্যক্রম ছিল, যেটা গভর্নমেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে মা থেকে শিশু সংক্রমণ প্রতিরোধ করা। এবং সেটা 2013 সাল থেকে শুরু হয়েছে। এটা বেশ কয়েকটা মেডিকেল কলেজে এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে এই প্রোগ্রামটা বাস্তবায়ন হচ্ছে। আমি একটা জাস্ট বিষয় নিয়ে একটু জানতে চাই, যদি এরকম কেস আমরা পাই যে বেবিটা, ধরেন আপনি ছেলে বেবি কিংবা মেয়ে বেবি যেটাই হোক না কেন, আমরা জানলাম যে সিচুয়েশনালি সে হচ্ছে পজিটিভ, এবং আপনি যেহেতু বলছেন যে HIV কিওর হয় না কখনোই, এটা প্রতিরোধ করা যায় বা এটা ডিলে করা যায়, তাহলে ওদের স্বাভাবিক জীবন কিভাবে সম্ভব? লাইক আমি যদি পজিটিভ হই, আমি যদি আনম্যারিড হই, তো সেক্ষেত্রে আমি বিয়ে করলে আলটিমেটলি কি দাঁড়াবে, মানে আমার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াবে, মানে এটা আমি ওই লাইফে যেতে পারবো কিনা, আমি যদি এটা জানতে চাই আপনার কাছ থেকে। দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। যদি HIV পজিটিভ, ধরেন এই যে আমাদের এই বাচ্চাটা, আমাদের কিন্তু অনেক অ্যাডোলেসেন্ট আছে, অলরেডি বড় হয়ে গেছে, তারা তারা মা থেকে সংক্রমণটা পেয়েছে, এবং ওরা একটা সময় যে দেখা যাবে বিয়ে করেছে, এবং সিলেটে একটা হিস্ট্রিও আছে, দেয়ার ইজ অ্যান ইনসিডেন্টস যে তারা HIV পজিটিভ, ও মা থেকে পেয়েছিল HIVটা, এবং যখন তার এইজ হয়ে গেল বিয়ের, তারকে বিয়ে দেওয়া হলো, এবং সেক্ষেত্রে অবশ্য HIV নেগেটিভ কেউ ওকে বিয়ে করতে চায়নি বা দিতে পারেনি, HIV পজিটিভ একজনকে বিয়ে করতে হয়েছে। অ্যান্ড সবচেয়ে মানে খুশির বিষয়টা হচ্ছে যে ও মা থেকে শিশু পেয়েছে HIV, she was a case of PMT, এবং ওর যে সন্তানটা হয়েছে সে কিন্তু নেগেটিভ। মানে দুজনই হাজবেন্ড দুজনই যেহেতু অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির আওতায় আছে, তাদের দুজনেরই সমস্ত বডি ফ্লুইডে এটার ভাইরাসের সংখ্যা কম, ইনক্লুডিং সিমেন। কিন্তু যদিও মানে যে HIV পজিটিভ না এরকম কাউকে যদি ও বিয়ে করতো, সেক্ষেত্রে কি হতো কেসটা? সেক্ষেত্রেও এটা কিন্তু 100% ট্রান্সমিশন হয় না। তার মানে হচ্ছে যে যারা HIV পজিটিভ, সেক্সুয়াল ট্রান্সমিশন এফিসিয়েন্সি বলি আমরা, যে কতটুকু এফিশিয়েন্টলি ট্রান্সমিশন হতে পারে এই রুটে, এটার এফিসিয়েন্সি কিন্তু অনেক কম ব্লাড ট্রান্সমিশন থেকে। ব্লাড ট্রান্সমিশনে কিন্তু সরাসরি ট্রান্সমিশনটা হয়ে যাচ্ছে, কিন্তু যদি হয় সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন এফিসিয়েন্সি, সিমেনের কথা যদি আমরা বলি, সেটা সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন আইদার সিমেন অর ভ্যাজিনাল ফ্লুইড, দুজনে থেকেই পেতে পারে। তো কাজেই এই রুটে ট্রান্সমিশন, রিস্ক অফ ট্রান্সমিশন কিন্তু অনেক কম, কিন্তু এই ঘটনাটা লাইফে অনেকবার ঘটে বলে, ফ্রিকোয়েন্সি বেশি বলে HIV ট্রান্সমিশনটা সেক্সুয়াল রুটে। আমি এই জায়গাটাই যেটা জানতে চাই সেটা হলো যে সেক্ষেত্রে এমন কোনো পদ্ধতি আছে কিনা যে লাইক মেল হচ্ছে পজিটিভ,
ফিমেল পজিটিভ না, সে খুবই নর্মাল একটা লাইফে আছে। এখন মেল যে পজিটিভ, তার কাছ থেকে সে কোনোভাবে এফেক্টেড হবে না, এই জায়গাটায় মেডিকেল সায়েন্স কোনো ব্যারিয়ার দিতে পারে কিনা? না, এটা ব্যারিয়ার না, এটা কিন্তু একটা ট্রিটমেন্টই বলা হয়। এখন বলা হয় মানে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তার মানে হচ্ছে যে মানে হাজবেন্ড যদি নেগেটিভ পজিটিভ হয়, ওয়াইফ যদি নেগেটিভ হয়, হাজবেন্ডকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি খুব তাড়াতাড়ি করে শুরু করে দেওয়া। ওয়াইফকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরু করতে হবে না, কারণ মানে উনি ওই থেরাপি নিলে আলটিমেটলি এটার সম্ভাবনা কমে যাবে। থেরাপিটা নেয়, সায়েন্সটা জাস্ট দেখেন, উনি যদি থেরাপিটা নেয় তাহলে ওনার সমস্ত বডি ফ্লুইড এইচআইভি কমে গেল। ফলে ওনার বডি ফ্লুইডে যদি এইচআইভি কমে যায় তাহলে সেক্সুয়াল ট্রান্সমিশন রিস্ক সিগনিফিকেন্টলি লোয়ার ডাউন হয়ে যাবে। কাজে এটা ওই জায়গাটা ঝুঁকি অনেক কম। কাজে এইচআইভি একজন পজিটিভ ব্যক্তি একজন এইচআইভি নেগেটিভকে বিয়ে করতে পারে, বা এইচআইভি, এবং এটা গভর্নমেন্ট কি পারমিট করে? সরকার না, ইটস এ হিউম্যান রাইট। না, এটা আমি জানতে চাচ্ছি, আমার কোয়ারি জানতে চাওয়াতে তো কোনো সমস্যা নেই। কারণটা হচ্ছে এটাই যে এটা আজকে এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ জানবে যে একজন এইচআইভি পজিটিভ যে ট্রিটমেন্টের মধ্যে আছে, আপনি যে থেরাপির কথা বললেন সেটার মধ্যে আছে, এবং সে অবস্থায় সে একজন সাধারণ মানুষকে বিয়ে করতে পারে কিনা, মানে সাধারণ বলতে বোঝাচ্ছে যে এইচআইভি পজিটিভ না, তাকে বিয়ে করতে পারে কিনা। আপনি এটাকে বলছেন হিউম্যান রাইটস, ডেফিনেটলি ইটস আ হিউম্যান রাইট, কিন্তু এটাকে সরকার অনুমতি দেয় কিনা? হ্যাঁ, এটা সরকারের অনুমোদন বা অনুমোদিত তা কিন্তু নয়, ব্যাপারটা সেই পর্যায়ে যায়নি বা এখনো নেওয়া হয়নি। তবে ব্যাপারটা এরকম যে আমরা চেষ্টা করছি যে যখন একজন পজিটিভ ব্যক্তি আর একজন নেগেটিভ মানুষকে বিয়ে করবে, এরকম ধরনের কিন্তু ঘটনা ঘটেছে যে পজিটিভ বিয়ে করেছে, না জানিয়ে বিয়ে করার ফলে মেয়েটা নেগেটিভ হয়ে গেছে, মেয়েটা পজিটিভ হয়েছে। কাজেই সেই ক্ষেত্রে এরকম অনেকগুলো ঘটনাই আছে আমাদের। কাজেই এই ক্ষেত্রে কিন্তু আমরা চাচ্ছি যে একটা আইন থাকুক আমাদের, যে পজিটিভ, মানে হাজবেন্ড যদি পজিটিভ থাকে তাহলে সে যেন ডিসক্লোজ করে, এবং ডিসক্লোজ ওয়াইফের কাছে ডিসক্লোজ করে, এবং তখন যদি ওয়াইফ ইন্টারেস্টেড হয়, ওয়াইফটা মানে সেই মানে ভবিষ্যৎ সঙ্গিনী যদি ইন্টারেস্টেড হয় যে সে বিয়ে করবে, তাহলে সে বিয়ে করতে পারে। এবং কোয়ালিটি অফ লিভিং সেটা মানে নন এইচআইভি পজিটিভ এবং এইচআইভি পজিটিভের যে লাইফ স্প্যান, নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি, সেটা অলমোস্ট ইকুয়াল। ওহ, বিউটিফুল। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এবং শ্রোতা, ভিডিওতে বিবি আমেনের কাছে যাওয়ার আগে আপনাদের সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনি এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা তা জানার একমাত্র উপায় হচ্ছে পরীক্ষা করা। পরীক্ষা করতে দ্বিধাবোধ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু এটি আপনার মনকে আশ্বস্ত করবে এবং আপনার এইচআইভির অবস্থা না জানার উদ্বেগ কমাতে সাহায্য করবে। এইচআইভি পরীক্ষা অত্যন্ত সহজ ও একটি দ্রুত পদ্ধতি, এবং এটি বিনামূল্যে করা যায়। মনে রাখবেন, এখন এইচআইভি নিয়ন্ত্রণ করা যায়, এটি ভয়াবহ কোনো রোগ নয়। আপনি যদি পরীক্ষায় নিশ্চিত হন যে আপনি এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত, তবে আপনি দ্রুত চিকিৎসা শুরু করতে পারবেন, যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা এইচআইভি নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষকে দীর্ঘ ও সুস্থ জীবনযাপনে সহায়তা করে। সারা দেশে বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিষ্ঠিত এইচআইভি টেস্টিং সার্ভিস এবং অ্যান্টিরেট্রোভাইরাল ট্রিটমেন্ট সেন্টারের মাধ্যমে বাংলাদেশ সরকার বিনামূল্যে এইচআইভি পরীক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করে থাকে। যদি এইচআইভি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন 01729536606 অথবা 0288532663 এই নম্বরে। আপনি এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষদের প্রতি সমাজের যে বৈষম্যমূলক আচরণ দেখছেন, তা হ্রাস করার নিমিত্তে সেই সব মানুষের প্রতি সমর্থন প্রদান করে যথাসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সেই সাথে সমাজের অন্যদের কাছ থেকে এইচআইভি নিয়ে যেসব কল্পনাপ্রসূত বা গতানুগতিক ভুল চিন্তাধারা দেখে এসেছেন, তা সংশোধন করার জন্য সোচ্চার হতে পারেন। আমরা সকলেই যেখানে বৈষম্য ঘটে সেখানে সোচ্চার হয়ে উদাহরণ স্থাপন করে বা সমাজে প্রচলিত আচরণবিধি যা মানুষকে সমাজে সমানভাবে বসবাস করতে বাধা দেয়, তা পরিবর্তন করার পরামর্শ দিয়ে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা পালন করতে পারি। মনে রাখতে হবে, সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে আমাদের সবারই সুনির্দিষ্ট ভূমিকা। দর্শক, আমরা আবারও ফিরছি মূল গল্পে। তো শেষ বেলায় দর্শকদের কিছু বলার আছে কিনা? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর সকল ভাই এবং সকল আপা ভাইয়া যে যেখান থেকে আমার লাইফটা দেখবেন, সবার কাছে আমি বলবো যে আপনাদের পরিচিত যদি কোনো ভাইয়া বা আপা এরকম আক্রান্ত হয়ে আসে, অবশ্যই আপনারা ওনাদেরকে ঘৃণার চোখে না দেখে
সুস্থতার জীবনের জন্য একটা সাহস দিয়ে ওনাদেরকে একটা ডাক্তার বা একটা আমাদের ঢাকাতে চিটাগাং একটা সেন্টার আছে আশার আলো সোসাইটি, বন্ধু সংস্থান, মুক্ত আকাশ বাংলাদেশ, ক্যাফ, এগুলো আছে, যে কোনো একটা জায়গায় ওনাদেরকে দেখা দিবেন। আর বিশেষ করে যদিও না পারেন অন্তত ঢাকা মেডিকেল আর চিটাগাং মেডিকেল এই দুই Right. জায়গাটা সবাই আমি সত্যি করে। লাস্টে ধন্যবাদ জানাই ইউএনএইডস কে এরকম একটা অনুষ্ঠান করে মানুষকে সচেতন করবার জন্য, এবং যেটা আমি বলছিলাম শুরুতেই যে লাইভ particularly this episode is presented by UNAIDS in association with PLHIV NOP+. Thank you so much যারা তখন আমাদের সঙ্গে ছিলেন। What episode! আসসালামু আলাইকুম।